আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ইমেলটি আমাদেরকে পাঠিয়েছেন মাগুরা থেকে মোহাম্মদ তানজিল হোসেন। কিছুদিন আগেই আমি অ্যাম্বুলেন্স সংক্রান্ত একটি ঘটনা জানতে পারি। আমার কাছে ঘটনাটি অত্যন্ত লোমহর্ষক মনে হয়েছে, তাই আর দেরি না করে আপনাকে লিখে পাঠালাম। ঘটনাটি আমি শুনেছি আমার বন্ধুর কাছ থেকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল সে আমার বন্ধুর এলাকায় থাকে। তার নাম মোহাম্মদ রনি। প্রায় বছরখানেক হয়েছে সে অ্যাম্বুলেন্স ড্রাইভিংয়ের পেশায় যুক্ত হয়েছে। আজ আমি রনির ঘটনাটাই আপনাকে লিখে পাঠাচ্ছি। বলছেন মোহাম্মদ রনি, শহরের বুকে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হুইল ধরে আছি আজ 7টা বছর। কম তো দেখলাম না। কত মানুষের জীবনের শেষ নিঃশ্বাস এই গাড়ির ভেতর মিশে গেছে। কত বাচ্চার প্রথম কান্না শুনে হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দিয়েছি। আবার কত মায়ের বুক ফাটা আর্তনাদ এই গাড়ির ধাতব দেয়ালে প্রতিধ্বনিত হয়েছে। তার কোনো হিসাব নেই। রক্ত, ঘাম, চোখের জল আর তীব্র ফিনাইলের গন্ধ, এগুলোই আমার জীবনের নিত্যসঙ্গী। রাত বিরেতে হাসপাতালের ইমার্জেন্সি থেকে ফোন আসাটা আমার কাছে ডাল ভাতের মতোই স্বাভাবিক। কিন্তু সেই রাতের ফোন কলটা যে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করতে চলেছে, তা যদি এক মুহূর্তের জন্য আজ করতে পারতাম, তবে হয়তো সেদিন পেশার দোহাই দিয়ে নিজের প্রাণটাকে বাজি রাখতাম না। রাত তখন কাটায় কাটায় 2টো বেজে 17 মিনিট। সবেমাত্র এশার নামাজ শেষ করে একটা লম্বা ট্রিপের ক্লান্তি নিয়ে বিছানায় গায়ে লিয়েছি। এমন সময় ডিসপ্যাচার রফিকের কর্কশ গলার ফোনটা আমার ঘুমের 12টা বাজিয়ে দিল। রনি ভাই ঘুমালেন নাকি? একটা আর্জেন্ট কেস আছে। শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ওই যে কুসুমপুর গ্রাম চেনেন তো? ওখান থেকে একটা বডি আনতে হবে। 10-12 বছরের একটা ছেলে সাপের কামড়ে মারা গেছে। ওর দাদা দাদি ওর সাথে আসবে। এখনই বের হতে পারবেন? কুসুমপুর গ্রামের নামটা শুনলেই আমার গায়ে কাঁটা দেয়। দুর্গম অনুন্নত একটা এলাকা। পিচ ঢালা রাস্তা শেষ হওয়ার পর প্রায় 10 কিলোমিটারের ভাঙাচোরা কাঁচা রাস্তা। বর্ষার দিনে তো কথাই নেই, যেন সাক্ষাৎ দোজকের পথ। কিন্তু পেশার তাগিদে না করার উপায় নেই। আমি আমার বিশ্বস্ত সহকারী বছর করির তরুণ হৃদয়কে ফোন দিয়ে জাগিয়ে তুললাম। ও আমার সাথেই হাসপাতালের কোয়ার্টারে থাকে। বেচারা ঘুমের ঘোরেই আসছে ভাই বলে ফোনটা রেখে দিল। আধ ঘন্টার মধ্যে আমরা দুজন অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়লাম। রাতের নিস্তব্ধ শহর পেরিয়ে হাইওয়েতে উঠতেই গাড়ির গতি বাড়িয়ে দিলাম। চারদিকে শুনশান নীরবতা, শুধু আমাদের অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের একটানা গর্জন সেই নীরবতাকে খান খান করে দিচ্ছিল। হেডলাইটের তীব্র আলো আধার চিরে যত দূর যাচ্ছে শুধু ফাঁকা রাস্তা আর দুপাশে ঘন গাছপালার ছায়ার নাচন। হৃদয় আমার পাশে বসে ঝিমাচ্ছিল। ওর দিকে তাকিয়ে আমার মায়া লাগছিল। ছেলেটার বাড়িতে অভাব, তাই এত অল্প বয়সে এই পেশায় এসেছে। সাহসী ছেলে, কিন্তু মাঝে মাঝে এমন সব অদ্ভুত কথা বলে যা শুনে গা ছমছম করে। প্রায় 1 ঘন্টা একটানা চলার পর আমরা হাইওয়ে ছেড়ে গ্রামের রাস্তায় নামলাম। এখানেই শুরু হলো আসল পরীক্ষা। রাস্তা বলে কিছু নেই, যেন ইটের খোয়া আর কাদা দিয়ে বানানো একটা সর্পিল পথ। গাড়ির ঝাঁকুনিতে আমাদের দুজনেরই নাড়ি ভরে উল্টে আসার জোগাড়। দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। চাঁদের আলো গাছের পাতায় আটকে গিয়ে যে আলো আধারের খেলা তৈরি করছিল, তাতেই পরিবেশটা কেমন যেন রহস্যময় আর ভয়ঙ্কর লাগছিল। মাঝে মাঝে 2-1টা শেয়ালের জলজলের চোখ দেখে হৃদয়ে চমকে উঠছিল। আমি ওকে সাহস দিয়ে বললাম, আরে ভয় পাস না, কত রাত তো এই রাস্তায় এলাম গেলাম, কিছু হবে না। কিন্তু সত্যি বলতে আমার নিজেরই কেমন যেন একটা অজানা আশঙ্কায় বুকটা ভারী হয়ে আসছিল। চারপাশের এই অস্বাভাবিক নিস্তব্ধতা আমার পরিচিত লাগছিল না। অবশেষে দূর থেকে একটা টিমটিমে হারিকেনের আলো দেখতে পেয়ে বুঝলাম আমরা গন্তব্যে এসে পৌঁছেছি। গ্রামের প্রায় শেষ মাথায় একটা জীর্ণ মাটির বাড়ি। আমরা অ্যাম্বুলেন্সটা দাঁড় করাতেই কয়েকজন গ্রামবাসী এগিয়ে এলো, কিন্তু তাদের চোখে মুখে কোনো শোকের চিহ্ন নেই, বরং এক ধরনের ভয় আর অস্বস্তি। যেন তারা এই বাড়িটা আর তার বাসিন্দাদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পেতে চায়। আমি হৃদয় গাড়ি থেকে নামলাম। বাড়ির উঠোনে পা রাখতেই একটা তীব্র ভ্যাপসা গন্ধ আমার নাকে এসে লাগলো, যেন বহুদিন ধরে বন্ধ থাকা কোনো স্যাঁতস্যাঁতে ঘরের দরজা খোলা হয়েছে। আমরা ভেতরে ঢুকতেই দৃশ্যটা আমাদের অবাক করে দিল। উঠোনের এক কোণে একটা নিচু চৌকির ওপর সাদা চাদরে ঢাকা ছেলেটার নিথর দেহটা শুয়ে রাখা। কিন্তু বাড়িতে কান্নার কোনো রোল নেই, কোনো আহাজারি নেই। এমন মৃত্যু বাড়িতে এই নিস্তব্ধতা একেবারে অস্বাভাবিক। চৌকির পাশে 2টো মোড়ায় পাথরের মূর্তির মতো বসে আছেন 2জন বৃদ্ধ বৃদ্ধা। তারাই ছেলেটির দাদা দাদি। বৃদ্ধের বয়স 70-এর কাছাকাছি, পরনে একটা ময়লা লুঙ্গি আর ফতোয়া। চামড়া কুঁচকে গেছে, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ। আর বৃদ্ধা তার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে গেল। তার বয়সও 70-এর কোঠায়, পরনে একটা বিবর্ণ শাড়ি, কিন্তু তার চোখ দুটো, সেই চোখে কোনো অনুভূতি নেই, না শোক না কষ্ট।
যেন দুটো কালো কাচের গলি বসিয়ে দেওয়া হয়েছে। এক অদ্ভুত শূন্য শীতল দৃষ্টিতে তিনি আমাদের দিকে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা মানুষের হতে পারে না। আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। আমরা কোনো কথা বলার আগেই বৃদ্ধ ইশারায় আমাদের লাশটা অ্যাম্বুলেন্সে তুলতে বললেন। তার কণ্ঠস্বরও শুনলাম না। গ্রামবাসীদের মধ্যে দুজন আমাদের সাহায্য করতে এগিয়ে এলো। আমরা যখন সাবধানে দেহটা স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাচ্ছিলাম, তখনও এই বৃদ্ধ বৃদ্ধা একইভাবে বসে রইলেন। তাদের ভাবলেশহীন মুখ দেখে মনে হচ্ছিল যেন এটা তাদের নাতনির লাশ নয়, অন্য কারো। আমরা লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের কেবিনে সাবধানে রাখলাম। তারপর সেই বৃদ্ধ দম্পতি কোনো কথা না বলে ধীর পায়ে হেঁটে এসে আমাদের কোনো দিকে না তাকিয়ে অ্যাম্বুলেন্সের পেছনের অংশে তাদের নাতনির লাশের পাশে গিয়ে বসলো। তাদের এই আচরণে আমি আর হৃদয় একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখেই ছিল রাজ্যের বিস্ময় আর চাপা ভয়। এই লোকগুলো কারা? এদের আচরণ এমন অদ্ভুত কেন? কোনো উত্তর না পেয়ে আমি আর হৃদয় কেবিনের দরজা বন্ধ করে দিয়ে সামনের ড্রাইভিং সিটে এসে বসলাম। ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় আমার হাতটা সেদিন প্রথমবার সামান্য কেঁপে উঠেছিল। আমরা সে অভিশপ্ত বাড়ি এবং তার আরও বেশি অভিশপ্ত বাসিন্দাদের পেছনে ফেলে ধুলো উড়িয়ে রওনা দিলাম। অ্যাম্বুলেন্সের কেবিনের দরজাটা বন্ধ করার সময় যে ধাতব শব্দটা হয়েছিল, সেটা যেন সেই রাতের নিস্তব্ধতায় এক অশুভ সংকেতের মতো শোনালো। আমি ইঞ্জিন চালু করে যত দ্রুত সম্ভব গাড়িটাকে সেই কাঁচা রাস্তা থেকে বের করে আনার চেষ্টা করতে লাগলাম। গাড়ির চাকা ভাঙা রাস্তার গর্তে পড়ে বারবার ভয়ঙ্করভাবে ঝাঁকুনি খাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ওই ঝাঁকুনির চেয়েও বেশি জরুরি ছিল ওই গ্রাম এবং তার রহস্যময় পরিবেশ থেকে দূরে পালিয়ে যাওয়া। গাড়ির ভেতরে এক অস্বস্তিকর, দম বন্ধ করা নীরবতা। হৃদয় আমার পাশে কাঠ হয়ে বসে আছে। ওর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল ও কতটা ভয় পেয়েছে। আমি ওকে স্বাভাবিক করার জন্য বললাম, কিরে, এমন চুপ করে আছিস কেন? ভয় পেলি নাকি? ও কোনো উত্তর দিল না, শুধু শুকনো একটা ঢোক গেলে আমার দিকে তাকালো। আমি আর কথা বাড়ালাম না, নিজের মনকে শক্ত করে ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। কিন্তু সেই বৃদ্ধ বৃদ্ধার ভাবলেশীন মুখ, বিশেষ করে সেই বৃদ্ধার নিষ্প্রাণ শীতল চোখ দুটো আমার মন থেকে কিছুতে সরছিল না। পেশাগত জীবনে কত কিছুই তো দেখেছি, কিন্তু এমন অনুভূতিহীন জীবন্ত লাশের মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। তাদের মধ্যে কোনো মানবিকতার লেশমাত্র ছিল না। আমরা কাঁচা রাস্তা পেরিয়ে আবার হাইওয়েতে উঠলাম। মসৃণ রাস্তায় গাড়ির গতি বাড়তেই ইঞ্জিনের শব্দ ছাড়ার কোনো আওয়াজ ছিল না। পেছনের কেবিনে 3 জন যাত্রী, একজন মৃত আর 2 জন জীবন মৃত। এই চিন্তাটা মাথায় আসতে আমার সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি মন থেকে এসব মুছে ফেলার জন্য গাড়ির FM রেডিওটা চালিয়ে দিলাম। কোনো একটা পুরনো দিনের গান বাজছিল, কিন্তু সেই সুরও যেন এই ভারী পরিবেশকে হালকা করতে পারছিল না। হঠাৎ গানের আওয়াজ ছাপিয়ে হৃদয় আমার কানের কাছে ফিসফিস করে বলল, রনি ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছ? ওর কণ্ঠস্বর ভয় কাঁপছিল। আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। বললাম, কিসের আওয়াজ? ইঞ্জিনের শব্দ ছাড়া তো কিছু শুনছি না। না ভাই, ঠিক আওয়াজ না, কেমন যেন একটা ফিসফিসানি, খুব আস্তে। হৃদয় প্রায় আর্তনাদ করে বলল, মনে হচ্ছে পেছন থেকে আসছে। আমি ওকে ধমক দিয়ে বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? সারাদিন লাশের সাথে কাজ করে করে এখন হ্যালিসিনেশন হচ্ছে না? ও বড় হয়তো নিজেদের মধ্যে কথা বলছে। চুপচাপ বসে থাক। আমি কথাগুলো বললেও আমার নিজের কান দুটো সজাগ হয়ে উঠল। আমি রেডিওর ভলিউমটা কমিয়ে দিলাম। প্রথমে কিছু শুনতে পেলাম না, শুধু মসৃণ রাস্তায় টায়ারের একটানা ঘর্ষণের শব্দ। কিন্তু কিছুক্ষণ পর আমিও আওয়াজটা পেলাম। ঠিক ফিসফিসানি নয়, তার চেয়েও সূক্ষ্ম কিছু, যেন কেউ খুব নিচু স্বরে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে কিছু একটা বলে চলেছে। বাতাসের শব্দের মতো, কিন্তু তার মধ্যে একটা নির্দিষ্ট ছন্দ আছে। আমি স্টিয়ারিং হুইলটা আরো শক্ত করে আঁকড়ে ধরলাম। এটা মানুষের গলার স্বর নয়। অন্তত আমি জীবনে যত মানুষের গলা শুনেছি তার সাথে এর কোনো মিল নেই। এটা আরো গভীর, আরো কর্কশ, যেন শুকনো পাতা ঘষার শব্দের সাথে কেউ গলা মেলানোর চেষ্টা করছে। আমি আর চোখে হৃদয়ের দিকে তাকালাম। ও 2 হাতে মুখ ঢেকে বিড়বিড় করে দোয়া দরদ পড়ছে। ওর ভয়টা আমার মধ্যেও সংক্রমিত হতে শুরু করেছে। আমি নিজেকে বোঝালাম, হয়তো গাড়ির কোনো যন্ত্রাংশের সমস্যা কিংবা বাতাসের শব্দটা এমন শোনাচ্ছে। কিন্তু আমার মন এই যুক্তি মানতে চাইছিল না, কারণ আওয়াজটা একটা নির্দিষ্ট প্যাটার্নে আসছিল এবং যাচ্ছিল। হঠাৎ হৃদয় চিৎকার করে আমার হাতটা চেপে ধরল। ভাই, আওয়াজটা বাড়ছে, আমার একদম ভালো লাগছে না। ওই বড়ির হাব ভাব প্রথম থেকে আমার অদ্ভুত লাগছিল। আমার মনে হচ্ছে ওদের শরীরে কোনো খারাপ জিনিস, কোনো অজানা অস্তিত্ব ভর করেছে। ওদের চোখ দুটো দেখেছ? মনে হচ্ছিল যেন ওরা এই দুনিয়ার কেউ না। ওর কথাগুলো আমার বুকের গভীরে গিয়ে আঘাত করলো, কারণ আমিও ঠিক একই কথা ভাবছিলাম, কিন্তু মুখে প্রকাশ করার সাহস পাচ্ছিলাম না।
সে বৃদ্ধার শীতল পলকহীন চোখ, তাদের অস্বাভাবিক নীরবতা, আর এখন এই অশরীরে ফিসফিসানি, সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর ছবির জন্ম দিচ্ছিল আমার মনে। গাড়ির ভেতরের বাতাসটা যেন হঠাৎ করে ভারী হয়ে গেছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেবিনের ভেতরের অক্সিজেন কেউ শুষে নিচ্ছে। গাড়ির এসি চলছিল, কিন্তু আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। আমি মরিয়া হয়ে পেছনের দিকে তাকানোর জন্য রিয়ার ভিউ মিররটা অ্যাডজাস্ট করলাম, কিন্তু মিররে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। পেছনের কেবিনের ছোট্ট কাছের জানালা দিয়ে ভেতরটা আবছা দেখা যায়। আমি দেখলাম সে বৃদ্ধ আর বৃদ্ধা তাদের নাতনির লাশের দুপাশে একইভাবে পাথরের মূর্তির মতো বসে আছে। তাদের মধ্যে কোনো নড়াচড়া নেই, কিন্তু তাদের মুখ থেকে কোনো শব্দ আসছে না। তাহলে এই ফিসফিসানির উৎস কোথায়? আমার মনে হলো আওয়াজটা যেন গাড়ির দেয়াল থেকে, ছাদ থেকে, সব জায়গা থেকে একসাথে আসছে। এটা কোনো নির্দিষ্ট উৎস থেকে আসছে না, বরং এটা আমাদের ঘিরে ধরেছে। আমি ভয়ে প্রায় জমে গিয়েছিলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হৃদয় তখন ভয়ে কান্নার সুরে বলল, রনি ভাই, গাড়ি থামিও না, যত জোরে পারো চালাও। আমাদের এখান থেকে বের হতে হবে। আমার মনে হচ্ছে আমরা কোনো সাধারণ লাশ নিয়ে যাচ্ছি না, আমরা কোনো এক অশুভ সত্তাকে আমাদের গাড়িতে তুলে নিয়েছি। হৃদয় শেষ কথাটা আমার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করলো। এই শব্দ দুটোই যেন এতক্ষণের সমস্ত ছোট বড় সব অনাকাঙ্ক্ষিত ঘটনার একটা ভয়ঙ্কর উপসংহার টেনে দিল। আমি আর কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে শুধু অ্যাক্সেলেটরের ওপর আমার সমস্ত শক্তি প্রয়োগ করলাম। আমাদের অ্যাম্বুলেন্স তখন রাতের হাইওয়ের বুক চিরে এক উন্মত্ত গতিতে ছুটে চলেছে। কিন্তু আমরা কি সত্যিই কোনো গন্তব্যের দিকে যাচ্ছিলাম, নাকি এক ভয়ঙ্কর ফাঁদের গভীরে তলিয়ে যাচ্ছিলাম, তা বোঝার কোনো উপায় ছিল না। আমাদের অ্যাম্বুলেন্স তখন যেন একটা লাগাম ছাড়া ঘোড়ার মতো হাইওয়ের বুক চিরে ছুটে চলেছে। আমার পা অ্যাক্সেলেটরে এমনভাবে চেপে বসেছিল যে মনে হচ্ছিল ওটা আমার পায়ের অংশ নয়, গাড়ির একটা অংশ হয়ে গেছে। স্পিডোমিটারের কাঁটা 120 ছুঁই ছুঁই করছে। ইঞ্জিনের তীব্র গর্জন আর বাতাসের শোষ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সে অশুভ ফিসফিসানিটা হয়তো তখনও ছিল, কিন্তু আমাদের গতির কাছে তা আপাতত চাপা পড়ে গিয়েছিল। আমার মস্তিষ্কের ভেতরে তখন একটাই চিন্তা, পালাতে হবে যত দ্রুত সম্ভব। এই গাড়ির ভেতরের অশুভ অস্তিত্বটাকে নিয়ে শহরের আলোর মধ্যে পৌঁছাতে হবে। আলো, অনেক মানুষের ভিড়, এগুলোই হয়তো আমাদের বাঁচাতে পারে। হৃদয় পাশে বসে তখনও বিড়বিড় করে দোয়া পড়ছে। ওর চোখ দুটো ভয়ে বন্ধ। ওর অবস্থা দেখে আমার ভয়টা দ্বিগুণ হয়ে যাচ্ছিল। কিন্তু চালকের আসনে বসে ভয় পেলে চলবে না। আমি নিজেকে শক্ত রাখার জন্য বারবার কোরআনের ছোট ছোট সূরাগুলো মনে মনে আওড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ের কারণে সবকিছু কেমন যেন গলিয়ে যাচ্ছিল। আমরা যখন জঙ্গলের সবচেয়ে গভীর আর নির্জন অংশটা পার হচ্ছিলাম, ঠিক তখনই ঘটল সে বিপর্যয়। প্রথমে গাড়ির হেডলাইটটা কয়েকবার দপ দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। এটা ভালো লক্ষণ নয়। তারপরই গাড়ির ইঞ্জিনটা কয়েকবার খপ খপ করে কাশের মতো তীব্র ঝাঁকুনি দিয়ে আচমকা বন্ধ হয়ে গেল। আমাদের উন্মত্ত গতিটা কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে গিয়ে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে গাড়িটা হাইওয়ের মাঝখানে স্থির হয়ে দাঁড়ালো। চারদিকে হঠাৎ করে নেমে এলো এক অসহনীয় নিকষ কালো অন্ধকার আর কবরের মতো নিস্তব্ধতা। ইঞ্জিনের শব্দ বন্ধ হয়ে যাওয়ায় ঝিঝি পোকার একটানা ডাক এখন যেন আরো বেশি তীক্ষ্ণ আর ভয়ঙ্কর শোনাচ্ছে। কি হলো রনি ভাই, গাড়ি থামলো কেন? হৃদয়ের গলার স্বর শুনে মনে হলো ও যেন এখনই কেঁদে ফেলবে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, জানি না। ইঞ্জিনটা হঠাৎ অফ হয়ে গেল। আমি বেশ কয়েকবার চাবি ঘুরিয়ে গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ড্যাশবোর্ডের আলো নিভে গেছে। গাড়িটা যেন এক মুহূর্তে একটা জীবন্ত যান থেকে নিষ্প্রাণ ধাতব কফিনে পরিণত হয়েছে। এখন কি হবে ভাই? হৃদয়ের কণ্ঠে তখন রাজ্যের হতাশা আর ভয়। আমি ওকে সাহস দেওয়ার জন্য বললাম, চিন্তা করিস না, হয়তো ছোট কোনো সমস্যা। আমি বনেটটা খুলে দেখেছি, তুই গাড়ির ভেতরেই থাক, দরজাটা লক করে দে। কথাটা বললেও আমার নিজেরই এক পায়ে গনের সাহস হচ্ছিল না। এই গা ছমছমে অন্ধকারে গাড়ি থেকে নামার চিন্তাটাই আমার রক্ত হিম করে দিচ্ছিল, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি মোবাইল ফোনের টর্চটা জ্বালিয়ে দরজার লকটা খোলার জন্য হাত বাড়ালাম। ঠিক তখনই আমার কানে একটা নতুন শব্দ এলো, একটা মৃদু খসখসে শব্দ পেছনের কেবিন থেকে আসছে। আমি আর হৃদয় দুজনেই একসাথে চমকে উঠলাম। আমরা একে অপরের দিকে তাকালাম, দুজনের চোখেই তীব্র ভয়। শব্দটা এমন যেন কেউ শুকনো কাঠের মেঝেতে নখ দিয়ে আঁচড় কাটছে। খস খস খস, একটা নির্দিষ্ট ছন্দে শব্দটা হয়েই চলেছে। হৃদয় ফিসফিস করে বলল, ভাই এটা কিসের শব্দ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ। আমার মনে হচ্ছিল পেছনের কেবিনে এতক্ষণ ধরে যে অশুভ শক্তিটা শান্ত হয়ে বসেছিল, গাড়িটা থামার সাথে সাথে সেটা এখন জেগে উঠেছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে
হৃদয়ের একটা গলা ফাটানো বিকট চিৎকার শুনতে পেলাম। সেই চিৎকার রাতের নিস্তব্ধতাকে চিরে খান খান করে দিল। আমি প্রায় লাফিয়ে উঠে ওর দিকে তাকালাম। আমি দৌড়ে গাড়ির কেবিনের কাছে যেতেই দেখলাম ও ভয়ে থরথর করে কাঁপছে। চোখ দুটো কোটর থেকে প্রায় বেরিয়ে আসার উপক্রম। মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে। ও পাগলের মতো কেবিন থেকে বের হওয়ার জন্য দরজার হাতলটা ধরে টানা হেঁচড়া করছে। আমি ওকে ঝাঁকুনি দিয়ে বললাম, আরে কি হয়েছে? এমন করছিস কেন? চিৎকার করছিস কেন? হৃদয় কোনো কথা বলতে পারছিল না। ও শুধু কাঁপা কাঁপা আঙুলে পেছনের দিকে, ড্রাইভার আর পেছনের কেবিনের মাঝখানের ছোট্ট স্লাইডিং জানালাটার দিকে ইশারা করলো। সেই জানালাটা আমরা সবসময় সামান্য ফাঁকা করে রাখি, যাতে পেছনের পরিস্থিতি বোঝা যায়। কি কি দেখেছিস ওখানে? আমি মরিয়া হয়ে জিজ্ঞেস করলাম। হৃদয় তখন কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, রনি ভাই, ওই ওই বুড়োটা, আমি আমি ওই জানালা দিয়ে পেছনে দেখছিলাম। বুড়োটা আমার দিকেই তাকিয়েছিল, কিন্তু কিন্তু তার চোখে কোনো মনে ছিল না রনি ভাই। শুধু দুটো কালো গভীর গর্ত, যেন কেউ চোখ দুটো তুলে নিয়েছে। আর আর সে আমার দিকে তাকিয়ে হাসছিল। তার ঠোঁটের কোণে রক্ত লেগেছিল। সে সে হাসছিল। ওর কথাগুলো আমার মস্তিষ্কে যেন কেউ গরম শিশে ঢেলে দিল। আমি অবিশ্বাসে মাথা নাড়লাম। বললাম, তোর মাথা একদম খারাপ হয়ে গেছে। ভয়ে আবল তাবল বকছিস। এসব মনের ভুল। কিন্তু আমার নিজের মন বলছিল হৃদয় মিথ্যে বলছে না। ওর ভয়টা সত্যি। ওর বিবর্ণ মুখ, বিস্ফারিত চোখ, এগুলো কোনো অভিনয়ের ফল হতে পারে না। আমি ওকে শান্ত করার বৃথা চেষ্টা করতে করতে কাপা পায়ে নিজেই সেই ছোট্ট জানালাটার দিকে এগিয়ে গেলাম। আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। কি দেখতে চলেছি আমি? হৃদয়ের কথা কি সত্যি? আমি যখন জানালায় চোখ রাখলাম, তখন আমার মনে হলো যেন আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থেমে গেছে। আমি যা দেখলাম তা হৃদয়ের বর্ণনার চেয়েও হাজার গুণ বেশি ভয়ঙ্কর। সেই বৃদ্ধ লোকটি সত্যি আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো সত্যি নেই, শুধু দুটো শূন্য অন্ধকার কোটর। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে তার পাশে শোয়ানো তার নাতনির লাশের ওপর ঝুঁকে আছে। ছেলেটার বুকের ওপর যে সাদা চাদরটা ছিল সেটা সরানো। আর সে বৃদ্ধ তার নিজের আঙুল দিয়ে ছেলেটার বুকের কাঁচা মাংস চিরে চিরে খাচ্ছে। তার মুখে ঠোঁটের কোণে লেগে আছে টাটকা রক্ত। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একটা তীব্র ভয়ের স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল। আমি চিৎকার করে পেছনে সরে এলাম। আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি জ্ঞান হারাবো। আমি আর হৃদয় দুজনেই বুঝতে পারলাম আমরা কোনো সাধারণ মানুষ বা লাশের সাথে ভ্রমণ করছি না। আমরা এক মাংস খেকো নরপিশাচের খপ্পরে পড়েছি। আমি ওকে কোনো মতে বললাম, হৃদয়, যাই হোক, গাড়ি থেকে নামা যাবে না। আমার কথা শেষ হতে না হতেই পেছনের কেবিনের দরজায় ভেতর থেকে কেউ সজোরে ধাক্কা মারতে শুরু করলো। ধাম ধাম ধাম, যেন কেউ একটা ভারী হাতুড়ি দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে। সেই সাথে ভেতর থেকে ভেসে আসছিল এক পৈশাচিক ঘর ঘরে আওয়াজ। সেটা মানুষের হাসি বা কান্না কিছুই নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। আমরা দুজন ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুধু আল্লাহকে ডাকতে থাকলাম। আমাদের পালানোর আর কোনো পথ ছিল না। আমরা এক চলন্ত কফিনের ভেতরে দুই জীবন্ত লাশ হয়ে আটকে পড়েছিলাম। ভেতর থেকে আসা সেই পৈশাচিক ধাক্কার শব্দে আমাদের দুজনেরই আত্মা খাঁচাছাড়া হওয়ার জোগাড়। মনে হচ্ছিল যেন সাক্ষাৎ যমদূত দরজায় করাঘাত করছে। প্রতিটি ধাক্কায় পুরো অ্যাম্বুলেন্সটা কেঁপে উঠছিল। আমি আর হৃদয় ভয়ে একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরেছিলাম যেন সেটাই আমাদের জীবনের শেষ আশ্রয়। আমাদের মুখ দিয়ে তখন কোনো কথা সরছিল না, শুধু ঠোঁট নড়ছিল আর অবিরত আল্লাহর নাম বেরিয়ে আসছিল। আমার মনে হচ্ছিল এই বুঝেই পেছনের কেবিনের ওই পাতলা অ্যালুমিনিয়ামের দরজাটা ভেঙে যাবে আর ওই নরপিশাচটা আমাদের ঘাড়ে এসে ঝাঁপিয়ে পড়বে। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না, হয়তো কয়েক মিনিট, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল যেন অনন্তকাল। হঠাৎ পেছনের ধাক্কাধাক্কির শব্দটা থেমে গেল। আমরা দুজন ভয়ে ভয়ে কান খাড়া করে রইলাম। চারদিকে আবার সেই কবরের মতো নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর, কারণ আমরা জানি ওপাশে কি অপেক্ষা করছে। আমি কাঁপা কাঁপা গলায় হৃদয়কে বললাম, শব্দ থেমে গেছে। হৃদয় কোনো উত্তর দিল না। ও হয়তো ভয়ে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। আমি মরিয়া হয়ে আবার গাড়ির চাবিটা ঘোরালাম। একবার, দুইবার, তিনবার, না, কোনো সাড়া নেই। গাড়িটা যেন চিরকালের জন্য অচল হয়ে গেছে। আমি হতাশ হয়ে স্টিয়ারিং হুইলের ওপর মাথা রেখে দিলাম। আমাদের সব আশা শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখনই আমার মাথায় একটা চিন্তা এলো, একটা মরিয়া পাগলাটে চিন্তা। আমি হৃদয়কে বললাম, শোন, যা হওয়ার হবে। আমি আরেকবার চেষ্টা করব, তুই শুধু চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাক। এই বলে আমি আবার চাবিটা ইগনিশনে ঢোকালাম। তারপর চোখ বন্ধ করে আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে আল্লাহকে ডাকলাম, ইয়া আল্লাহ, তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নেই, দয়া করো। এই বলে আমি চাবিতে মোচড় দিলাম।
আর অবিশ্বাস্যভাবে একটা তীব্র গর্জন করে গাড়ির ইঞ্জিনটা জীবন্ত হয়ে উঠল। ড্যাশবোর্ডে আলো জ্বলে উঠল। হেডলাইটটা রাতের অন্ধকারকে ছিঁড়ে দিল। মনে হলো যেন কোনো দৈব শক্তি আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমি এক মুহূর্ত দেরি করলাম না। গিয়ার ফেলে অ্যাক্সেলেটরে এমনভাবে চাপ দিলাম যে চাকাগুলো হাইওয়ের ওপর তীব্র আর্তনাদ করে উঠল। আমাদের অ্যাম্বুলেন্স আবার ছুটতে শুরু করলো। আমি আর পেছনে তাকানোর সাহস করিনি, শুধু সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলাম। হৃদয় তখন কিছুটা ধাতস্থ হয়েছে। ও ফিসফিস করে বলল, রনি ভাই, গাড়ি আর থামিও না, প্লিজ আর থামিও না। আমি বললাম, না, আর থামবে না, সোজা হাসপাতালে গিয়ে থামবে। আমরা দুজনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম হয়তো সবচেয়ে বড় বিপদটা কেটে গেছে। কিন্তু আমরা জানতাম না আসল বিভীষিকা তো তখনও বাকি। কিছু দূর যাওয়ার পর হৃদয় হঠাৎ বলে উঠল, রনি ভাই, আবার ওই আওয়াজটা আসছে। আমি কান খাড়া করলাম। হ্যাঁ, এবার কোনো ফিসফিসানি নয়, স্পষ্ট ধস্তাধস্তির আওয়াজ। পিছনের কেবিন থেকে আসছে, যেন কেউ কারোর সাথে মারামারি করছে, জিনিসপত্র ছোড়াছড়ি করছে। আমি কিছুই বললাম না, চুপ করে গাড়ি চালাতে লাগলাম। ভাবলাম যা হচ্ছে হোক, আমি আর গাড়ি থামাবো না। কিন্তু আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো। হঠাৎ করে আমি হৃদয়কে বলে উঠলাম, কিরে হৃদয়, তুই কি গাড়ির পেছন থেকে ধস্তাধস্তির মতো আওয়াজ পাচ্ছিস? আমার কিন্তু এবার স্পষ্ট মনে হচ্ছে। এবার হৃদয় যে এতক্ষণ ধরে ভয়ে সিটিয়েছিল কিছুটা নড়ে চড়ে বসলো আর বলল, হ্যাঁ রনি ভাই, আমি তো অনেকক্ষণ ধরেই আওয়াজ পাচ্ছি। কিন্তু ভাবলাম এবার আমার মনের ভুল নাকি, তাই আর কিছু বলিনি তোমাকে। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা আবার ধুকপুক করতে শুরু করলো। কি হচ্ছে পেছনে? ওই বৃদ্ধ কি এবার তার স্ত্রীর ওপর চড়াও হলো? আমি হৃদয়কে বললাম, হৃদয়, খুব সাবধানে একবার ক্যাবিনেটের ওই ফাঁক দিয়ে পেছনে দেখ তো কি হচ্ছে। সে ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কিন্তু পর মুহূর্তে সে যা দেখলো তা দেখে এবার আর তার অবাক লাগলো না, বরং ভয়ে তার রোহ কেঁপে উঠল। ওর চোখ দুটো আবার বিস্ফারিত, মুখটা কাগজের মতো সাদা হয়ে গেছে। আমি ওকে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলাম, কি কি দেখেছিস? সব ঠিক আছে তো নাকি? হৃদয় কোনো কথা বলতে পারলো না, শুধু কাঁপা কাঁপা গলায় বলল, রনি ভাই, আমি কিছু বলতে চাচ্ছি না, তুমি শুধু গাড়িটা থামাও, থামিয়ে নিজের চোখে দেখো। ওর গলার স্বরে এমন এক ভয়াবহতার ইঙ্গিত ছিল যে আমার আর এক মুহূর্ত গাড়ি চালানোর সাহস হলো না। আমি রাস্তার পাশে সশব্দে ব্রেক কষে গাড়িটা থামালাম। কাঁপা কাঁপা পায়ে আমি নিজেই ক্যাবিনেটের ছোট্ট জানালা দিয়ে ওই পাশটায় তাকালাম। আর যা দেখলাম তাতে আমারও পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের দরজার ভেতর থেকে মজবুত করে লাগানো, কিন্তু ভেতরে কেউ নেই। সেই বৃদ্ধ দম্পতি, তাদের নাতনির লাশ, কিছুই নেই। পুরো অ্যাম্বুলেন্সটা ভেতর থেকে একদম ফাঁকা, যেন আমরা শুরু থেকে একটা খালি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম। এবার তো আমাদের দুজনেরই হাত পা কাঁপুনি শুরু হয়ে গেল। আমাদের মস্তিষ্কে আর কোনো যুক্তি কাজ করছিল না। এটা কিভাবে সম্ভব? চলন্ত গাড়ি থেকে তিনজন মানুষ, যার মধ্যে একজন মৃত, তারা কিভাবে উধাও হয়ে যেতে পারে? কি করব কিছু ভেবে পাচ্ছিলাম না আমরা। শেষে দুজনেই প্রায় একরকম টলতে টলতে গাড়ি থেকে নামার সিদ্ধান্ত নিলাম। আমাদের নিশ্চিত হতে হবে আমরা যা দেখছি তা সত্যি নাকি আমাদের মস্তিষ্ক আমাদের সাথে কোনো ভয়ঙ্কর খেলা খেলছে। থরথর করে কাঁপতে কাঁপতে আমরা গাড়ি থেকে নামলাম। হাইওয়ের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, কিন্তু সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ আমরা জানি এই নির্জন রাস্তায় এখন অন্য কোনো গাড়ির আসার সম্ভাবনা শূন্য। রাতের হিমেল বাতাস আমাদের ঘর্মাক্ত শরীরে লেগে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। আমরা টলতে টলতে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার কাছে গেলাম। দরজাটা বাইরে থেকে লক করা। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা স্পষ্ট দেখেছিলাম সে বৃদ্ধা ভেতরে ওঠার পর আমরাই বাইরে থেকে দরজা লক করেছিলাম। কিন্তু কিছুক্ষণ আগেই তো আমরা দেখলাম দরজা ভেতর থেকে লাগানো, আর এখন সেটা বাইরে থেকে লক করা। আমাদের মাথা এলোমেলো হয়ে যাচ্ছিল। আমি কাঁপা কাঁপা হাতে চাবি দিয়ে লকটা খুললাম। হৃদয় আমার পেছনে এমনভাবে দাঁড়িয়েছিল যেন আমার শরীরের সাথে মিশে যাবে। আমি দরজার দুটো পাল্লা ধরে সজোরে টান দিলাম। ক্যাচ করে একটা কর্কশ শব্দ করে দরজাটা খুলে গেল। আমরা ভয়ের তো চোখে ভেতরে উকি দিলাম। যা দেখছিলাম তাই সত্যি। ভেতরটা একদম হাড় হিম করা শূন্যতা নিয়ে পড়ে আছে। স্ট্রেচারটা খালি, তার উপর রাখা সাদা চাদরটা এলোমেলো হয়ে পড়ে আছে, আর কিচ্ছু নেই। মনে মনে দুজনেই আল্লাহর নাম জপছিলাম আর একে অপরের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে রইলাম। আমরা পরিষ্কার বুঝতে পারলাম আমাদের সাথে খুব খারাপ, খুব অস্বাভাবিক কিছু একটা ঘটছে। কোনো সাধারণ যুক্তিতে যার ব্যাখ্যা হয় না। হৃদয় প্রায় কাঁদো কাঁদো হয়ে আমার হাতটা খামচে ধরে বলল, রানী ভাই, আমার খুব ভয় করছে। আমাদের আর এক মুহূর্ত এখানে দেরি করা উচিত হবে না। নিশ্চয়ই এখানে অনেক খারাপ কিছু ঘটতে চলেছে আমাদের সাথে। কিছু হওয়ার আগে চলো আমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে এখান থেকে পালাই। আমি ওর কথায় সায় দিয়ে হ্যাঁসূচক মাথা নাড়লাম। আমাদের দুজনেরই তখন একটাই চিন্তা, কিভাবে এই অভিশপ্ত জায়গা থেকে বাঁচব। দুজনেই যখন প্রায় দৌড়ে ড্রাইভিং সিটের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই দৃশ্যটা আমাদের চোখে পড়ল। আমাদের থেকে আনুমানিক 20-25 কদম দৌড়ে
রাস্তার ধারে চাঁদের আবছা আলোয় আমরা সেই বৃদ্ধ দম্পতি আর ছেলেটাকে দেখতে পেলাম। তারা রাস্তার পাশে ঘাসের ওপর দাঁড়িয়েছিল। কিন্তু এবার আমরা তাদের যে বীভৎস অবস্থায় দেখলাম, তাতে আমাদের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমাদের মনে হলো যেন আমাদের হৃৎপিণ্ডটা থেমে গেছে আর আমরা জীবন্ত পাথর হয়ে গেছি। আমরা দেখলাম সে বৃদ্ধ দম্পতি, অর্থাৎ ছোট ছেলেটার দাদা দাদি, ছেলেটাকে মাঝখানে রেখে ওর পেটের নরম অংশ ধারালো নখ দিয়ে খুবলে খুবলে খাচ্ছে। তারা যেন কোনো হিংস্র জানোয়ার। তাদের মুখে লেগে আছে রক্তের ধারা, যা চাঁদের আলোয় চকচক করছে। আর সেই ছেলেটা, যার পেট থেকে নাড়ে ফুড়ে বের করে খাওয়া হচ্ছে, সে কোনো কষ্ট প্রকাশ না করে আমাদের দিকে, অর্থাৎ হৃদয় আমার দিকে তাকিয়ে একটা বিভৎস বাঁকা ঠোঁটের হাসি দিচ্ছে। সে হাসিতে না ছিল আনন্দ, না ছিল কষ্ট, ছিল শুধু এক নারকীয় পৈশাচিক উল্লাস আর আমন্ত্রণ। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, যেন দুটো জ্বলন্ত কয়লা। এই দৃশ্য দেখে হৃদয় ভয়ে জমে গেল। ওর মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। আমার হাত পা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলো। ভয় আমাদের দুজনেরই দিশেহারা অবস্থা। মনে হচ্ছিল আমাদের পা দুটো মাটিতে গেঁথে গেছে, আমরা আর নড়তে পারছিলাম না। হঠাৎ হৃদয় সম্মিত ফিরল। ও ভয়ে চিৎকার করে বলতে লাগলো, ভাই পালাও, তাড়াতাড়ি গাড়ি চালাও, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ওরা আমাদেরও শেষ করে ফেলবে। ওর চিৎকারে আমারও ঘোর কাটলো। দুজনে কোনো মতে আল্লাহর নাম নিতে নিতে গাড়িতে উঠে বসলাম। আমার হাত এতটাই কাঁপছিল যে প্রথমবারে চাবিটাই ইগনিশনে ঢোকাতে পারছিলাম না। কোনো ক্রমে গাড়ি স্টার্ট দিয়ে যখন চাকা ঘোরাতে শুরু করলাম, তখন আমি সাইড ভিউ মিররে দেখতে পাচ্ছিলাম সেই ছেলেটি স্থির চোখে আমাদের দিকে তাকিয়ে আছে, আর ওর দাদা দাদি পশুর মতো শরীরের কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে। সেই দৃশ্য আমার মস্তিষ্কে চিরদিনের জন্য গেঁথে গেল। আমরা পাগলের মতো অ্যাক্সেলেটরে চাপ দিয়ে গাড়ি চালিয়ে ওই তিনজনকে অতিক্রম করে সামনের দিকে চলে গেলাম। গাড়ির ভেতর ভয়ে আর আল্লাহর নাম জপতে জপতে আমাদের গলা শুকিয়ে গিয়েছিল। আমি হৃদয়কে কঠোর গলায় বললাম, হৃদয়, যাই হয়ে যাক, খবরদার ভুলেও একবারও পেছনে তাকাবে না, শুধু চোখ বন্ধ করে আল্লাহকে ডাক। হৃদয় ভয়ে কোনো কথা বলতে পারলো না, শুধু ঘন ঘন মাথা নেড়ে সায় দিল। গাড়ি চালাতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। পুরো শরীর কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। মনে হচ্ছিল যেন আমি আর স্টিয়ারিং ধরে রাখতে পারবো না। কিন্তু তারপরেও প্রাণের মায়ায় আমি থামলাম না। আমি জানতাম থামলে মৃত্যু। গাড়ি চালিয়ে গেলাম, কিন্তু আমাদের ভয়াবহ অভিজ্ঞতার শেষ তখনও হয়নি। আমাদের আসল মানসিক অত্যাচার তো তখন শুরু হলো। কিছুক্ষণ পর পরই, প্রতি 10-15 মিনিট পর, আমরা রাস্তার সামনে ওই একই দৃশ্য দেখতে পাচ্ছিলাম। হেডলাইটের আলো যতদূর যাচ্ছিল, আমরা দেখছিলাম রাস্তার এক পাশে সেই দম্পতি ছেলেটার পেট খুবলে খাচ্ছে, আর ছেলেটা আমাদের দিকে তাকিয়ে সেই বিভৎস হাসি হাসছে। একবার, দুইবার, তিনবার আমরা যতবারই ভাবছিলাম ওদের পেরিয়ে এসেছি, ততবারই ওরা কোনো এক অস্বাভাবিক উপায়ে আমাদের সামনে আবির্ভূত হচ্ছিল। যেন ওই রাস্তাটা একটা চক্রবজ্জ, আর আমরা তার ভেতরে আটকে পড়েছি। ওরা আমাদের যেতে দেবে না। ভয়ে আমরা দুজনেই এবার হাউমাউ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমাদের গলার স্বর কাঁপছিল, কিন্তু আমরা থামিনি। আমাদের তখন একটাই বিশ্বাস ছিল, একমাত্র আল্লাহর কালামই আমাদের এই শয়তানের ফাঁদ থেকে বাঁচাতে পারে। কোনো মতে সেই ভয়ঙ্কর রাস্তা পার করে যখন দূর থেকে হাসপাতালের উজ্জ্বল আলো দেখতে পেলাম, তখন মনে হলো যেন সাক্ষাৎ আজরাইলের হাত থেকে ছাড়া পেলাম। আমাদের আর গায়ে কোনো শক্তি বা মনে কোনো সাহস অবশিষ্ট ছিল না। আমরা যখন হাসপাতালে এসে পৌঁছালাম, তখন ভোরের আজান হচ্ছে। আমরা অ্যাম্বুলেন্সটা এমার্জেন্সির সামনে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে থামালাম। দ্বিতীয়বার ওই অ্যাম্বুলেন্সে বসে বাড়ি ফিরে যাওয়ার কথা আমরা ভাবতেও পারছিলাম না। তাই আমরা হাসপাতালের সামনে এক চাওয়ালার দোকানে সে রাতটা থাকার জন্য অনুমতি চাইলাম। আমরা যখন এসে পৌঁছেছিলাম, তখন চাওয়ালা সবেমাত্র ঝাঁপ ফেলে দোকান বন্ধ করছিল। আমাদের এমন বিধ্বস্ত, ঘর্মাক্ত আর ফ্যাকাশে অবস্থা দেখে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই আপনাগো, এমন দশা কেন? কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন নাকি? আমরা শুধু বললাম, চাচা, আজ খুব খারাপ কিছুর হাত থেকে দুজনে প্রাণে বেঁচে ফিরেছি। শুধু এতটুকুই বুঝে রাখেন, একটু বসার জায়গা হবে? চাওয়ালা হয়তো ভাবলো আমরা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, রাতের বেলা কত কিছুই তো দেখি, আমাদের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটা খুব স্বাভাবিক। তাই তিনি আর কিছু না বলে আমাদের দোকানের বেঞ্চিতে থাকার অনুমতি দিয়ে বাড়ি ফিরে গেলেন। পরের দিন সকালে আমি আর হৃদয় প্রচন্ড জ্বরে আক্রান্ত হলাম। সেই জ্বর সাধারণ জ্বর ছিল না, ছিল ভয়ের জ্বর। আমাদের দুজনের শরীরে প্রচন্ড ব্যথা, আর ঘুমের মধ্যে আমরা সেই একই ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছিলাম। প্রায় 15 দিন পর্যন্ত আমরা হসপিটালে ভর্তি ছিলাম। ডাক্তাররা কোনো রোগের কারণ খুঁজে পায়নি, শুধু বলেছিল পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে আমরা আবার অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় ফিরে এসেছি। পেট চালানোর জন্য এছাড়া উপায় ছিল না। কিন্তু আমাদের মনে সেই রাতের যে ভয়ের দাগ পড়েছে, সেই ক্ষত চিহ্ন হয়তো এই জীবনে আর কোনোদিনও মুছবে না।
23 মার্চ 2014 সালের কথা। সেদিন বিকেলে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে মারা যান আমার দাদি। আমার দাদার পুরনো বাড়ির কিছুটা দূরেই আমার আরেক কাকা নতুন বাড়ি করেছে, আর সেই বাড়িতেই সেদিন আমার দাদির মৃত্যুবরণ হয়। সেই বিকেল থেকে আমি ওখানেই ছিলাম রাত 12:30 পর্যন্ত। এক পর্যায়ে শরীরটা ক্লান্ত হওয়ায় আমার বাড়ি যেতে ইচ্ছে হলো, কিন্তু ছোটবেলা থেকেই আমাদের বাড়ি থেকে ওই কাকার বাড়িতে রাতে একা কাউকে আমি যেতে দেখিনি। কারণ ওই বাড়িতে একা যেতে সবাই কম বেশি ভয় পায়। এর কারণ হিসেবে তারা বলতো, ওই বাড়ি যেতে যে সড়কটি পার হতে হয়, যে সড়কটি পার হয়ে যেতে
আর এই সময়ে আমার যে সহকারী আব্দুল মতিন ছিল, তাকে যে ফোন করব সেরকম ইচ্ছাও আমার হলো না। ভাবলাম যে একাই যাইতে পারবো, ২০ কিলোমিটার রাস্তা তো, আর আসার সময় তো রুগীর বাড়ির লোকজন আমার সাথে আসবেই, যাওয়ার সময় তো রাত এত তো গভীর হয়নি, তো কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি অ্যাম্বুলেন্সটা বের করে ফাঁকা রাস্তা দিয়ে রওনা দিলাম সেই লোকেশনের ঠিকানায়। বৃষ্টির কারণে সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। প্রায় ২০ থেকে ২৫ মিনিট আমি গাড়ি চালালাম এবং চালাতে, চালাতে তার কিছুক্ষণ পর মানে রাস্তার ধারে দেখলাম একটা ছোট চায়ের দোকান। আমি ভাবলাম বৃষ্টির মধ্যে ১ কাপ চা খেয়ে নিলে কেমন হয়? আবার মনে, মনে একটা অজানা সত্তা আমাকে বলল, "অ্যাম্বুলেন্সের চাকরি করিস, আবার সুখ চাস? চা খাওয়ার দরকার নেই, তাড়াতাড়ি চল।" এরপর আমি আমার মনের কথাটাই শুনি। কোনো কিছু না থেমে সোজা চলে যাই সেই ঠিকানায়। রাস্তার পাশেই তার বাড়ি। আমি যখন তার মানে বাড়ির কাছাকাছি গেলাম, দেখলাম রাস্তার ঠিক নির্দিষ্ট ওই জায়গাটায় কেউ একজন ছাতা মাথায় দিয়ে হাত নাড়িয়ে আমাকে ডাকছে। আমি ঠিক জায়গা মতো অ্যাম্বুলেন্সটা থামালাম এবং আমি দেখলাম সেই যে লোকটা দাঁড়িয়ে ছিল, সেই লোকটার পাশেই একটা স্ট্রেচার। স্ট্রেচারের উপর সাদা চাদরে ঢাকা একটা মানুষ। লোকটা কিছুটা ছুটে এসে আমাকে বলল, "ভাই, আর দেরি করবেন না। খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। রোগীর অবস্থা খুবই খারাপ। আপনার উপর সবকিছুই নির্ভর করছে।" আমি বললাম, "ঠিক আছে, রোগী তো নিয়ে যাব, কিন্তু রোগীর সাথে কেউ যাবে না?" তখন সেই লোকটা আমাকে বলল, "ভাই, আমি যাব। সমস্যা নেই, ভয় পাবেন না।" যাই হোক, আমি পিছনের যে ডালাটা ছিল সেই ডালাটা উঠিয়ে দিলাম। তারপর রোগীকে ওই কি বলে স্ট্রেচারটা ধরে ওই কি বলে অ্যাম্বুলেন্সের উপরে উঠালাম এবং সবথেকে মানে আশ্চর্য বিষয়টা হচ্ছে শুধু এই একটা লোক আর ওই রোগী, আর কেউ সেখানে ছিল না। আমার কাছে অবাক লাগলো। তারপরও ভাবলাম যে বৃষ্টির দিন হয়তো বাড়ির ভিতরে সবাই আছে। যাই হোক, অ্যাম্বুলেন্সে লাশ লাশ না আর কি রোগীরা তোলার পর আমি জিজ্ঞাসা করলাম, "কোন হাসপাতালে যাবেন?" সে আমাকে একটা হাসপাতালের নাম বলল। আমি সেই হাসপাতালের উদ্দেশ্যে গাড়ি চালানো শুরু করলাম। পিছনের যে আলোটা ছিল, সাইরেন যেটাকে আমরা বলি, সেই আলোটা
সামাল দিচ্ছি এবং বলছি, ভাই আপনি কি করছেন? আরও কতদূর যাব? এদিকে তো কোনো হাসপাতাল নেই। আমার জানা মতে তো এইদিকে হাসপাতাল থাকার কথাও না, আমরা যেই রাস্তায় এসেছি। কিন্তু আপনি যখন বলেছিলেন যে হাসপাতাল আছে, আমি ভাবলাম যে হয়তো আমার ভুল হয়েছে, আপনি হাসপাতাল চিনেন। কিন্তু এদিকে কোনো হাসপাতাল নেই। এটা বলার পর সে শুধু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে এবং তারপর খুব আস্তে ধীরে বলল, আর একটু সামনে যান। আমি মানে দেখলাম যে হাসপাতালের দিকে না গিয়ে আমার গাড়িটা সরাসরি কোনো একটা থানার সামনে গিয়ে থামলো এবং সেখানে গিয়ে আমি গাড়িটা থামালাম এবং কোনো কিছু না বুঝে আমি আমার যে তখন কি হয়েছিল আমি কিছু জানি না। অটোমেটিকলি আমি পিছনে গেলাম এবং দরজা পিছনের দরজাটা যে ডালাটা ছিল সেই ডালাটা খুলেই দেখলাম যে সেখানে কিছুই নেই। এসেচারটা একদমই খালি, চাদরটা মেঝেতে পড়ে আছে আর চাদরের উপরে কাদা দিয়ে লেখা, ফিরে যাও। এটা দেখে আমি কোনো কিছু চিন্তা না করে খুব জোরে দৌড়ে গিয়ে সেই যে সামনে যে পুলিশ স্টেশনটা ছিল সেই থানার মধ্যে ঢুকে পড়ি এবং সেখানে কয়েকজন পুলিশ আমাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আমি সম্পূর্ণ ঘটনাটা তাদেরকে খুলে বলি। এরপর কয়েকজন পুলিশ আমার সঙ্গে অ্যাম্বুলেন্স পর্যন্ত গেল, কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না, কোনো যাত্রী নেই, কোনো স্ট্রেচার নেই, কোনো কিছুই ছিল না। শুধু স্ট্রেচারের নিচে একটা পুরনো হাসপাতালের কাগজ পাওয়া গেল। কাগজটা একজন পুলিশ অফিসার হাতে নিয়ে একদম চুপ হয়ে গেল। তিনি বললেন, এই নামটা আমি চিনি, কাগজে একজন মৃত্যু ব্যক্তির নাম লেখা আছে এবং কাগজে যেই তারিখটা লেখা ছিল সেই তারিখটা আজকে থেকে 5 বছর আগের একটা তারিখ। আর মৃত্যু স্থানে যেটা লেখা ছিল সেটা আমি ঠিক যেই জায়গা থেকে এই রোগীটাকে তুলেছিলাম সেই জায়গার। পুলিশ অফিসার আমাকে বললেন 5 বছর আগে এই ব্যক্তি গভীর রাতে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তার পরিবারের একজন নাকি অনেকক্ষণ অ্যাম্বুলেন্সের অপেক্ষা করছিলেন, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স সেখানে যায়নি। অবশেষে একজন অ্যাম্বুলেন্স গিয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্স যাওয়ার আগেই তিনি মারা যান। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ছিল সেই লোকটা যে সেখানে ছিলেন, বা ওই লোকটা যেই লোকটা আর কি থানায় এই অভিযোগটা করেছিলেন, সেই লোকটার যে উদাহরণ, যেই বর্ণনাটা ছিল সেই বর্ণনাটা এবং আমি যেই লোকটাকে ওই লাশটা রোগীটাকে তোলার আগে যেই লোকটাকে দেখেছিলাম ঠিক হুবহু মিলে যায়। কিন্তু গ্রামের মানুষ বলেছিল সেই যে মৃত্যুটা হয়েছিল সেই মৃত্যু লোকটা আর যেই লোকটা থানায় অভিযোগ দিয়েছিল তারা দুজন ভাই। এই সব ঘটনা শুনে আমি একদমই ভেঙে পড়ে যাই এবং সেই রাতটা আমি পুলিশ স্টেশনেই থাকি এবং আমি তাদের সঙ্গে একসঙ্গে থাকি, কারণ আমি ভয়ে বাড়ি আসতে পারতেছিলাম না। পরদিন যখন ফজরের আজান দিল, আমি গাড়ি নিয়ে বাড়ি না ফিরে সরাসরি চলে যাই সেই যে স্থানটা আমাকে বলেছিল সেই স্থানে যাওয়ার পর এলাকার কয়েকজন লোকের সঙ্গে আমাদের দেখা হলো এবং দেখা হওয়ার পর আমি তাদের কাছে জানতে চাইলাম যে এর আসল কারণটা কি। তখন তারাও পুলিশ স্টেশনে যে পুলিশ বলেছিল যে এই ঘটনাটা, সেম ঘটনাটাই তারা বলল। পরবর্তী সময় আমি দেখতে পারি সেই যে লোকটা কবরটা ছিল সেই কবরটাও আমি দেখতে পারি। সেই কবরটা গিয়ে আমি জিয়ারত করি। জিয়ারত করার পর একজন হুজুর পিছন থেকে আমাকে ডাকে, বাবা এদিকে আসো। তখন আমি হুজুরটার সঙ্গে এই যে ঘটনাটা ছিল সেই ঘটনাটা শেয়ার করি। তখন উনি আমাকে বলে যে বাবা, শুধু তুমি না, আরও অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভারে এখানে এসে কবর জিয়ারত করে এবং কবর জিয়ারতের পর তারাও ঠিক সেম তোমার মতো ঘটনাটাই বলে। ভয় পেও না, এটা অনেকের সাথেই হয়েছে, তোমার তেমন কোনো ক্ষতি তারা করবে না, বা এরপরেও হয়তো তোমার সঙ্গে আর তারা দেখাও করবে না, কিন্তু তুমি এই বিষয় নিয়ে আর কোনো টেনশন করবে না, এটা অনেকের সাথে হয়েছে। এই ঘটনার পর রাসেল ভাই, আসলে আমি আর কখনো রাতের বেলা আসলে ওইভাবে কোনো অ্যাম্বুলেন্স চালাইনি, যদিও চালিয়েছি তারপর আমার সঙ্গী সাথে নিয়ে চালিয়েছি। এখন আর আমি অ্যাম্বুলেন্স চালাই না, এখন এমনিতেই একটা পিকআপ নিয়ে ভাড়া মারি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছেন মেসবাহ ধানমন্ডি থেকে, এবং এই কাহিনী তার বাবার সাথে ঘটে যাওয়া একটি কাহিনী, 80 দশকে ঘটে যাওয়া।
তো যাই হোক, যখনকার কাহিনী এটি, তখন ঢাকা শহর বেশ নীরব ছিল, এখনকার মতো এতটা সরব, এত শোরগোলে পরিপূর্ণ ছিল না। আর মেজবারা থাকতো একটা আবাসিক এলাকায়, কোনো একটা জায়গায়, যে জায়গাটা বেশ নীরব নিথর ছিল, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি খুব কাছাকাছি একটা একটা লেক ছিল, সেখানে মাছ ধরা যেত। এবং সেই মাছ ধরার জায়গাটা বেশ সুন্দর ছিল, গাছগাছালিতে ঘেরা, এবং সেখানে মাছ ধরার জন্য বেশ সুন্দর সুন্দর চৌকি বানানো ছিল লেকের বিভিন্ন প্রান্তে। এবং মানুষের বিশেষ করে মাছ শিকারের ইচ্ছেটা জাগতো সন্ধ্যার পরে, কারণ সন্ধ্যার পরেই সেখানে মাছ শিকার জমে উঠত। মেজবার বাবা একজন পেশায় ব্যবসায়ী ছিলেন, এবং তিনি সন্ধ্যার পরে তার সাথে কয়েকজন বন্ধু, শৌখিন বন্ধু, যারা সবাই মাছ ধরতো। আসলে সেই সময় ফিশিং রড দিয়ে মাছ ধরাটা আসলে একটা বেশ শৌখিন ব্যাপার ছিল, এবং মেজবার বাবা বেশ শৌখিন ছিলেন। তিনি প্রায় মাঝে মাঝেই সন্ধ্যার পরে চলে যেতেন তার বন্ধুদের নিয়ে মাছ ধরতে। আর তিনি মাছ ধরার জন্য অনেক দূর দূরান্তে চলে যেতেন, তার বাসা থেকে অনেক দূরেও অনেক জায়গা ছিল, সেখানে বিভিন্ন নিমন্ত্রণ পেলে চলে যেতেন তার বন্ধুদের সাথে, পরিচিত মানুষদের সাথে। এমনকি ঢাকার বাইরেও তিনি গিয়েছেন শুধুমাত্র মাছ ধরার জন্য সেই সময়। মানে এটা কিন্তু এখনকার সময় না, এখনকার সময় অনেকেই যান বা অনেকেই হয়তো যেতে পারেন, সুবিধাটা এতটা এসে পড়েছে, বাট তখন কিন্তু বেশ বেশ কঠিন ছিল। মেজবা এটা বলার কারণ হচ্ছে, মেজবা বুঝিয়েছে যে তার বাবা এতটাই শৌখিন ছিল যে তিনি কোথাও এই মাছ ধরার এক নিমন্ত্রণ পেলেই তিনি তার জিনিসপত্র গুটিয়ে, তার একটা পাবলিক স্টারলেট কার ছিল, সেটার মাঝে সব নিয়ে তিনি রওনা দিয়ে দিতেন যেখানে এই নিমন্ত্রণ পেতেন। আর তার এলাকার কাছাকাছি যে জায়গা, যেখানে তিনি মাছ ধরার একটা প্রায় তার মাঝে মাঝেই মাছ ধরা হতো, সেই জায়গাটাও ছিল বেশ সুন্দর, বেশ সুন্দর একটা লেক। এবং সেই লেকের আশেপাশে মাছ ধরার জন্য, ছিপ ফেলার জন্য সুন্দর করে মাচান বানানো ছিল। এবং সন্ধ্যার পরে তার যারা পরিচিত দুই একজন আরো তার মতো মানুষ আছে, তাদেরকে নিয়ে তিনি চলে যেতেন সেখানে গিয়ে বসতেন মাছ ধরতে, এবং মাঝে মাঝেই ভালো ভালো মাছ ধরে তিনি চলে আসতেন সেখান থেকে। তো মেজবাও তখন তিনি ছোট ছিলেন, খুবই ছোট, তার বাবার সাথে দুই একবার গিয়ে দেখেছেন সেই মাছ ধরা, এবং তার কাছে বেশ ভালো লাগতো। সবচেয়ে বেশি ভালো লাগতো যেটা মেজবা লিখেছে, যে সন্ধ্যার পরে যাওয়া হতো সেখানে, কারণ মাছ ধরা যারা বসতো, তারা সবাই সন্ধ্যার পরে বসতো। এবং সন্ধ্যার পরে বসার কারণে যেটা হতো, যে ওই এলাকায় ঢোকার সময় দেখা যেত বেশ অনেক গাছগাছালির মধ্যে দিয়ে যেতে হতো তাদের, এবং মেজবার কাছে বেশ রোমাঞ্চকর মনে হতো তখনকার এই ব্যাপারটা আর কি। সেই গাছগাছালির মাঝ দিয়ে তিনি আর তার বাবা হেঁটে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তার বাবা, হয় তার কাছে কখনো হ্যারিকেন থাকতো, এবং মাঝে মাঝে দেখা যেত যে একটা হ্যাচাক লাইট ছিল ছোট, সেটা জ্বালিয়ে তার বাবা বসে পড়তেন সেখানে। এবং সেখানে তিনি দেখতেন যে আরো দূরে দূরে আরো মাছ ধরার মানুষ আছে, যারা শৌখিন ভাবে মাছ ধরছে সেখানে। এবং সেই মাচার উপর বসে মাছ ধরা আনন্দটা অন্যরকম ছিল, সেটা মেজবা বলেছে। তবে তার খুব একটা সুযোগ হয়নি বাবার সাথে যাওয়ার, দুই একবার তিনি যেতে পেরেছেন। যাই হোক, যখনকার কাহিনী তার বলছেন, ব্যাপারটার সাথে অবশ্যই মাছের একটা সংযোগ তো আছেই। এবং তার বাবা বলেছে যে মাছ ধরতে গিয়ে অনেক কিছুই তার বাবা জীবনের দেখেছেন, সম্মুখীন হয়েছেন। তবে এটা ছিল তার জীবনে দেখা একটা বেশ বেশ কঠিন একটা অভিজ্ঞতা। যাই হোক, তো সেদিনকার ব্যাপার, সেদিন তার বাবা বেশ অবসরে ছিলেন, সেদিন তার বাবার কোনো কাজ ছিল না, সারাদিনই তিনি বাসায় বসে আশপাশ করছিলেন, যেহেতু কিছু করার নেই। এবং সারাদিনে বেশ গুমোট আবহাওয়া ছিল, বেশ গুমোট আবহাওয়া, বেশ কঠিন একটা অবস্থা। এবং সেই সময় মাঝে মাঝে বিদ্যুৎ থাকতো না, প্রায় বিদ্যুৎ থাকতো না। তো সুতরাং বাসার মধ্যে যে মানুষের এয়ার কুলার চালিয়ে যে কাজ হতো, সেটাও খুব একটা হতো না, কারণ এয়ার কুলার চালিয়ে রাখলেও দেখা যেত বিদ্যুৎ চলে গেছে, গরমে আসলে ভ্যাপসা ওঠা অবস্থা ছিল। তো যাই হোক, গরমে বেশ কষ্ট পাচ্ছিলেন, তার বাবা আবঝাপ করছিলেন, এবং তিনি প্ল্যান করছিলেন যে পারলে তিনি বিকেলে বেরিয়ে যেতেন, তার ছিপ নিয়ে কোথাও যে বসতেন পানির পাশে মাছ ধরতে। তো বিকেলে যাওয়া যায় যেখানে তারা মাছ ধরতেন সেখানে, কিন্তু জাস্ট ওনার অভ্যস্ততা হচ্ছে সন্ধ্যার পরে, সেটা তার কাছে ভালো লাগতো, এবং তার কাছে নাইট ফিশিংটার মাঝে সে একটা আনন্দ পেতেন তিনি। তো এই কারণেই তিনি যান। তো তিনি ছটফট করছিলেন সারা দুপুর, এবং তিনি তার বিভিন্ন বন্ধুকে ফোন করলেন দিনের বেলা যে যাবে নাকি। তো খুব একটা সাড়া পাচ্ছিলেন না। তার মাঝে তার এক বন্ধুর সাথে তিনি কথা বললেন, এবং তিনি বললেন যে যাবেন সন্ধ্যার পরপরই। তো মেজবার বাবা সারাদিনের এই ছটফটানি শেষ হলো, সন্ধ্যার দিকে তিনি মাগরিবের নামাজ পড়লেন, এবং তখন সন্ধ্যা হয়ে গেছে, তিনি বেরোবেন। তো
তো এই সময়টাই শুরু হলো গুড়গুড় গুড়গুড় শব্দ, এবং এর মধ্যে হালকা দেখা গেল যে মানে বাতাস শুরু হয়ে গেছে চারিপাশে, বাতাস বইছে এবং আকাশে মেঘ। তো মেজবার আম্মা তাকে বললো যে আপনি বের হবেন না, এর কি দরকার, এর মধ্যে বৃষ্টি হয়ে নামলে তো আপনার অবস্থা খারাপ। সেখানে তিনি বললেন না, কিচ্ছু হবে না। তিনি বাসা থেকে তার একটা বর্ষাতি ছিল, তার একটা মানে রেইনকোট, সেটা তিনি নিলেন এবং তার জিনিসপত্র নিয়ে তিনি রওনা দিলেন। তখনও বৃষ্টি নামেনি, তিনি বেরিয়ে গেছেন সেখান থেকে। তো যাই হোক, এতটুকু মেজবার নিজের চোখেও দেখা তার বাবার বেরিয়ে যাওয়া। তারপরের কাহিনীগুলো তার বাবার কাছ থেকে শোনা। যাই হোক, মেজবার বাবা যখন বেরিয়ে গেলেন, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তিনি তার বন্ধুর সাথে যোগাযোগ করেছিলেন, তার বন্ধুর দাঁড়িয়ে থাকার কথা একটা জায়গায় এসে, বাসা থেকে খুব বেশি দূরে না, লেক এলাকা। তো তিনি হাঁটছেন হাঁটছেন, সন্ধ্যার পরে বেশ চলে আসছেন। তো তিনি যেই জায়গাটায় আসছেন, একটা মোড়ে যেখানে নাকি বন্ধুর সাথে দেখা হওয়ার কথা, তার থেকে বেশ কিছুটা আসার আগেই প্রচন্ড বৃষ্টি শুরু হলো। অল অফ এ সাডেন ঝপ করে বৃষ্টি নামলো। এতটা বৃষ্টি নামলো, তিনি একটু মানে অবাক হয়ে গেছেন। তার কাছে একটা বালতি ছিল, এবং তার বালতি এবং তার সেই রেইনকোট ইত্যাদি ইত্যাদি ছিল, আর হাতে ছিপ ছিল। তিনি সেই বালতির মাঝেই তার জিনিসপত্র রেখেছিলেন, মাছের খাবার ইত্যাদি ইত্যাদি। তো তিনি দ্রুত তাড়াতাড়ি একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে তাড়াতাড়ি তার রেইনকোটটা পরলেন, পরে তার ছাতা বের করলেন, তার ছাতা বের করে রেইনকোট পরে বালতি নিয়ে তিনি ছিপ নিয়ে একবার ভাবছিলেন তিনি হাঁটা দেবেন কিনা, কারণ তিনি যে যাচ্ছেন প্রচন্ড বর্ষণ হচ্ছে, মধ্যে মুহুর্মুহ বজ্রপাত পড়ছে। একবার চিন্তা করছেন যে তিনি চলে যাবেন কিনা, আবার ভাবছেন যে মোড়ে তো বন্ধু থাকি দাঁড়িয়ে থাকার কথা, তার কি অবস্থা। এগুলো ভাবতে ভাবতে তিনি হেঁটে গেলেন তার সেই মোড়ের দিকে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং এলাকা সম্পূর্ণ কোয়াইট, মানে তারা যে জায়গাটা থাকতো ওই জায়গাটা সন্ধ্যার পর প্রায় দেরি হয়ে যেত, মানুষজনের চলাচলই হতো না। তো হেঁটে তিনি সেই মোড়ের কাছে আসলেন, তার বন্ধু নেই। তো তিনি চিন্তা করলেন বন্ধুর বাসার নিচে যাবেন নাকি। তো হাঁটা ধরলেন, তার বন্ধু থাকতো কাছাকাছি। তো সেখানে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। এক সময় তিনি বন্ধুর বাসার কাছে পৌঁছলেন। পৌঁছে দেখলেন যে বন্ধু ওখানে নেই, বাসার সামনেও নেই। তো তিনি যখনই বন্ধুর বাসায় ঢুকবেন, এই সময় চারিদিক নিকষ কালো অন্ধকার করে বিদ্যুৎ চলে গেল। মানে পুরা এলাকাটা মানে একদম মানে ডার্ক, এর মাঝে বৃষ্টি হচ্ছে। তো তিনি একটু অকওয়ার্ড একটা পজিশনে পড়লেন যে আমি কি এখন এখানে ঢুকবো, বন্ধুর বাসায় যাব, নাকি আমি বাসায় চলে যাব। বৃষ্টিতে ঝুম হচ্ছে, তো এবং ওনার গায়ে রেইনকোট, এর মাঝে চরম বৃষ্টি হচ্ছে। এবং তিনি একবার চিন্তা করলেন যে আমি কি ব্যাক করব, তার মাঝে মনে হচ্ছিল ব্যাক করার, কিন্তু কোনো একটা নেশা তাকে ওই দিন পেয়ে বসছে। তিনি চিন্তা করলেন যে না, আমি আজকে মাছ ধরবো, বৃষ্টির মাঝে মাছ ধরবো। আর বন্ধুর উপর তার খুব রাগ হলো যে এরকম নরম ধরম মানুষ, যার মাঝে কোনো অ্যাডভেঞ্চার নাই ইত্যাদি ইত্যাদি, মানে ও না আসলে কিছুই করার নেই। তিনি হাঁটা দিলেন, তিনি হেঁটে 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 চলে গেলেন সেই জায়গাটায়। এবং যেই জায়গাতে তিনি ঢোকেন, মোটামুটি যেই জায়গায় তিনি মোটামুটি বেশ মানে একটা জায়গা করে ফেলেছেন, যেই জায়গায় উনি বসেন, ওই জায়গাটাতেই মাছার মধ্যে বসেন তিনি। তো তিনি সেই গাছগাছালি কাজে যখন যাচ্ছেন, তখন কিন্তু সেই জায়গায় সেরকম ভাবে যাতায়াতের ব্যবস্থাটা ওরকম ছিল না। এখন আমরা দেখতে পাই যে মানে অনেক জায়গায় রাস্তা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, তখন কিন্তু এরকম ছিল না। এখনকার যে প্রেক্ষাপট সেরকম ছিল না, তখনকার ঢাকা শহরের অনেক জায়গায় একটু অন্যরকম ছিল। তো তিনি হেঁটে গেলেন, তখন যে দেখলেন গাছগাছালি দূরে, এবং বিদ্যুৎ যেহেতু নাই, অন্ধকার লাগছে, এবং সেই বেশ খানিকটা দূর থেকে রাস্তার কিছু আলো চোখে পড়ছে, মানে ওই পাশে রাস্তা আছে সেখানে, কিন্তু সেগুলো মানে খুব মানে ব্রাইট না, খুব ব্রাইট ভাবে আসছে না। তো তার কাছে একটু অস্বস্তি লাগলো। হেঁটে হেঁটে গেলেন তিনি, গাছগাছালি দেখলেন এবং তার মাঝ দিয়ে গেলেন। দেখলেন যে জায়গাতে যে যাচ্ছেন সেই জায়গাটা কাদা কাদা হয়ে গেছে, মানে তার যে তিনি যে পায়ে যে একটা রাবারের জুতা পরে আসছে সেটা মোটামুটি ডুবে যাচ্ছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তিনি চলে গিয়ে দেখলেন যে সেই যে তার যেই মাচাতে তিনি বসতেন, সেই মাচাটার আরো এই সাইডে পানি চলে আসছে। তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু সাধারণত মানুষ এই ধরনের মাছ ধরার প্রশ্নই আসে না, বা তার মাথায়ও কাজ করতো না। কি তাকে মনে হয় দিন পাগল পেয়ে বসছে, এরকম একটা ব্যাপার সামথিং মানে তার মাথার মধ্যে স্ট্রাইক করছে যে তিনি ওখানে বসবেন। তিনি গেলেন, যে তিনি তার সাথে ওই ইসের মধ্যে তার যে বালতি ছিল, সেই বালতির মধ্যে বড় একটা তারপলিন ছিল, মানে একটা ভাঁজ করা তারপলিন, সেটাকে তিনি মোটামুটি মাচানের এই পাশ থেকে এই পাশে দুটো কুটি ছিল, কুটির সাথে টানিয়ে দিলেন। টানিয়ে দিয়ে দেখলেন যে এই পাশে বৃষ্টি মোটামুটি কমে গেছে, তখন যতটুকুই ধরছে তারপলিনে আটকা পড়ছে। তো তিনি ওইগুলোর সাথে টানিয়ে দিয়ে তিনি বসলেন ওইখানে। মোটামুটি একটা 3 কোণা একটা শেল্টার টাইপের হয়েছে তার মাথার উপরে। তো তিনি সেখানে বসে, এই টিপ টিপ বৃষ্টি পটপট পড়ছে, তিনি বেশ এনজয় করছেন। তো তার মাঝেই তিনি বের করলেন তার সাথে থাকা যেই একটা বাতি ছিল, হ্যারিকেন বাতি, সেটা পেঁচানো পলিথিনের ব্যাগে, সেটাও বের করলেন। বের করে তিনি শীতের তলে হ্যারিকেন জ্বালালেন।
জ্বালিয়ে সেখানে বসলেন এবং তিনি মনে করলেন যে তিনি একটা মানে প্রচন্ড আনন্দের মধ্যে আছেন। তার কাছে মনে হলো যে আজকে তো পিকনিক, মানে কঠিন পিকনিক, কারণ চারিদিক অন্ধকার এবং বৃষ্টি পড়ছে, পটপট পটপট করে বৃষ্টি পড়ছে চারিদিকে, এবং মাঝে মাঝে গুড়গুড় করে বাজ ডাকছে। আর যখন বাজ ডাকে তার আগে বিদ্যুৎ চমকায়, তাতে চারিদিক আলোকিত হয়ে যায়। তিনি মোটামুটি বেশ এনজয় করছেন। এই অবস্থায় তিনি তার ছিপ সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে গেলেন যে আমি এখন ফেলবো আর কি। তো অতটুকু শেল্টারের মধ্যে বসেই তিনি প্রিপারেশন নিলেন, এবং তার আশেপাশে কিন্তু পেছনে গাছপালা, শুধু গাছপালা, মানে অনেকগুলো বড় বড় সব গাছে ছেয়ে আছে আশেপাশে পিছনের অঞ্চলটা, এবং সেখানে তিনি দেখতে পাচ্ছেন যে গাছগাছালির ওই পারে রাস্তা। এখান দিয়ে রাতের বেলা সাধারণত গাড়ি ঘোড়াও খুব কম চলতো, মানে আসতোই না। তো তিনি মোটামুটি বুঝতে পারলেন উনি একা, এবং উনি একটু চোখ বোলালেন আশেপাশে, দেখলেন কোনো মাচাতেই কোনো মানুষ নাই, মানে কোনো মাচাতেই মানে কোনো মানুষের মানে অবস্থা নাই। তো তিনি সুন্দর করে সেখানে বসে তার বড়শি রেডি করলেন, করে তিনি বড়শি ফেললেন সেই বৃষ্টির পানিতেই, পটপট করে বৃষ্টি পড়ছে পানিতে, সেখানে বড়শি ফেলে তিনি বসলেন। তো বসে তিনি অপেক্ষা করছেন যে কোনো মাছ আদার খায় কিনা। তো বেশ খানিকক্ষণ বসার পরে কিন্তু তিনি দেখলেন যে তার ফতনা রয়েছে এবং তার টান পড়েছে বড়শিতে। তিনি সুন্দর খেলানো শুরু করলেন, এবং প্রথমেই তিনি পেয়ে গেলেন যে দেখলেন যে বেশ মোটামুটি ভালো সাইজেরই নড়াচড়া হচ্ছে। তো তিনি টানতে বড়শি খেলে তারপর যখন তিনি কাছে আনলেন, তিনি দেখলেন তার কাছে নেট ছিল, নেট দিয়ে টেনে তিনি দেখলেন যে একটা বেশ বড় সাইজের একটা মাছ উঠেছে, তেলাপিয়া। তো তিনি সেটাকে মানে খুব খুশি হয়ে গেলেন, খুবই খুশি হয়ে গেলেন। তিনি সেটা তুলে ফেললেন সেই নেট দিয়ে, এবং ছটফট ছটফট করছিল মাছ, এবং তার কাছে মানে তিনি আর আসলে বৃষ্টি এখন আর কিছুই মনে করছেন না। তিনি চিন্তা করছেন এই বৃষ্টিতে শুধু আমার এই যে ল্যাম্প বেঁচে থাকলেই হলো, আর আমার বাকি সরঞ্জাম আমি বালতিতে কোনোভাবে নিয়ে মাছ নিয়ে চলে যাব, অসুবিধা নেই। তো তিনি মাছ উঠালেন, তার বালতির মধ্যে মাছ লাফাচ্ছে, পটপট করে লাফাচ্ছে, কঠিন অবস্থা, আবার বড়শি ফেললেন। তো এরকম তিনি কয়েকটা মাছ কিন্তু পেলেন কিছুক্ষণ এরকম বড়শি ফেলেই। তো তারপরে মোটামুটি একটা পজ, তিনি ধূমপান করলেন, ধূমপান করে আবার তিনি বড়শি ফেললেন, এবং বড়শি ফেলে তিনি অনেকক্ষণ বসে আছেন। তো অনেকক্ষণ মানে তিনি এরকমই করার পরে বসে থাকার পরে তখন দেখছেন যে বৃষ্টি প্রায় থেমে গেছে, হালকা ঠান্ডা বাতাস বইছে, এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ কোনো মাছের খবর নেই, মানে মাছ আর খাচ্ছে না। তো উনি একটু বিরক্ত হয়ে গেলেন। এদিকে যে মাছগুলো ওনার বালতিতে আছে সেগুলো কিন্তু লাফাচ্ছে, পটপট পটপট করে লাফাচ্ছে, এবং তিনি ব্যাঙের ডাক শুনতে পাচ্ছেন। আশেপাশে কিন্তু কোনো মানুষজন নাই, ঝিঝি পোকা ডাকছে। তখন পর্যন্ত বিদ্যুৎ আসে নাই, শহরের একটা জায়গায় কিন্তু। তো বসে আছেন, কিছুক্ষণ পরে হঠাৎ করে তার বড়শি টান খেলো, এবং তিনি অনেক খেলা শুরু করলেন, বড়শি নিয়ে নাড়ছেন, মনে হলো ভালো একটা মাছ ওঠার কথা। তো অনেকক্ষণ তিনি এই টানা হেঁচড়া করার পরে তার এখানে একটা মাছ উঠলো। ইটস এ ক্যাটফিশ, একটা ক্যাটফিশ উঠলো বেশ বড়। তো তিনি একটু অবাক হলেন, কারণ সাধারণত এই ধরনের সময় উনি এই ধরনের ক্যাটফিশ মানে এই সময় আর কি সাধারণত উনি ক্যাটফিশ পান নাই খুব একটা। তো ওনার কাছে একটু অবাক লাগলো, বেশ বড় সাইজের ক্যাটফিশ। তো উনি এটাকে তুললেন, সেখানে তুলে তিনি সেই তার নেট দিয়ে, নেট ভালো মোচড়া হচ্ছিল। আপনারা জানেন যে এই শিং মাগুর যে গোত্রের মাছ, এগুলোর শক্তি অনেক বেশি থাকে। তো উনি সেটাকে ফেললেন, ফেলে চিন্তা করলেন যে এতক্ষণে তার নিজেও ভিজে গেছেন, অনেকটাই ভিজে গেছেন, বৃষ্টিতে খুব একটা শেল্টার পান নাই। তিনি চিন্তা করলেন যে মানে আসলে আমার আসলে এখন সময় হয়েছে, মানে একটা মানে গ্যাপ দিই, আর এখন টাইম নেই, আমি এখন গ্যাপ দিই। তো তিনি মোটামুটি চিন্তা করছেন সব গুটিয়ে নেবেন, তারপলিনটা গুটালেন। তো যখন তিনি তারপলিন গুটাইছেন, তার কাছে মনে হলো কেমন একটা সোটা গন্ধের মতো লাগলো, হঠাৎ করে আসলো নাকের মধ্যে, এক গাদা বাড়ি মারলো, পাশে বাজে একটা গন্ধ, পচা টাইপের একটা গন্ধ বাড়ি মারলো। তো যখন পচা গন্ধটা বাড়ি মারলো, তিনি মনে করলো কোত্থেকে আসছে গন্ধ, নাক কুচকায় নিলেন। তো কিছু তো দেখা যাচ্ছে না আশেপাশে। হ্যারিকেনটা একটু সামনে বাড়িয়ে ধরেছেন তিনি। সামনে যখন হ্যারিকেনটা বাড়িয়ে ধরেছেন, তখন দেখছেন যে পানিতে তার সামনে একটা আলোড়ন হচ্ছে বড় রকমের। তো তিনি চিন্তা করলেন যে এখানে বড় মাছ টাছ আছে নাকি। তিনি একবার ভাবছিলেন যে আবার তিনি বড়শি ফেলবেন কিনা। তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে সেই পানির সামনে যে জায়গাতে আলোড়নটা হচ্ছিল, সেখানে ভুস করে একটা বাবলের মতো উঠলো, মানে একটা বেশ বড় বাবল, লাইক উঠে যদি পানিটা ফস করে উঠে আবার বসে যায়, এরকম একটা অবস্থা। হুস করে একটা বড় বাবলের মতো উঠলো, এবং তারপরে আশ্চর্যজনক ভাবে তার যে হ্যারিকেনটা জ্বলছিল, সেই হ্যারিকেনটা ভিতরে টিম টিম করতে করতে নিভে গেল। মনে হলো, হঠাৎ করে ওনাকে মনে হলো যে অন্ধকার গ্রাস করে ফেলছে, এবং তার কাছে কেমন মানে খারাপ লাগা শুরু করলো যে একটা পচা গন্ধ তিনি পেয়েছেন। এবং তিনি আসলে যেহেতু মাছ ধরেন, তার কিন্তু নানা রকম অভিজ্ঞতা আছে, তিনি একটু
চিন্তায় পড়লেন যে ব্যাপারটা আসলে ভালো কিছু নাও হতে পারে। তো তিনি আস্তে করে তাড়াতাড়ি যে হ্যারিকেনটা নিভে গেছিল ওইটা জ্বালানোর চিন্তা করলেন না, আর তিনি তাড়াতাড়ি সবকিছু আবার ঢুকায় ফেলা শুরু করলেন তার এক্সট্রা ইসের মধ্যে। তো এগুলো ঢুকিয়ে তিনি তাড়াতাড়ি মাছের বালতিতে মাছ আছে, সেই মাছগুলোকে ঢেকেছেন তার পনিন দিয়ে। এভাবে করে তিনি মানে সবকিছু একসাথে করে তিনি রওনা দিলেন তার বড়শি নিয়ে, তাড়াতাড়ি প্যাচ প্যাচ করে খাদাতে পা দিলেন। এবং তিনি যখন নাকি ওই গাছের ফাঁক দিয়ে আসছেন, হঠাৎ করে তার কাছে মনে হয়েছে যে কয়েকটা গাছের পাশ থেকে মানে ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে ওই জায়গাটা, রাস্তা এবং গাছের মাঝখান দিয়ে মনে হলো যে ঠিক মানে জায়গাটা পরিষ্কার না, কাইন্ড অফ ট্রান্সপারেন্ট টাইপের কোনো কিছু নড়াচড়া করছে। মনে হচ্ছে যে আমরা যেরকম মরিচিকা দেখি, আপনারা কঠিন এই যে ইসের দিকে তাকিয়ে থাকলে, আগুনের দিকে তাকিয়ে থাকলে দেখবেন আগুনের উপরে একটা এক ধরনের গ্যাসিও ওড়ে, অথবা যদি রাস্তায় তাকিয়ে থাকেন প্রচন্ড লাইক যখন প্রচন্ড হিট হয় রাস্তার মাঝে দেখবেন পিচের উপরে কিছু একটা ভেসে উঠতে থাকে, যেটাকে মরিচিকা বলি আমরা। সো সেই রকম মরিচিকার মতো সেরকম যে অস্পষ্ট একটা ট্রান্সপারেন্ট কিছু একটা মনে হলো নড়ছে সেখানে। তো উনি একটু থতমত খেয়ে গেলেন। তিনি একবার ভাবলেন যে আমি এদিক দিয়ে যাবো কিনা। তো তিনি ওইটা চিন্তা করে তিনি আবার ঘুরে ওই দিক দিয়ে না দিয়ে আরেকটু এই পাশ থেকে তিনি বেরোলেন। বেরিয়ে যাচ্ছেন, একদম চলে আসছেন তিনি ঠিক যেই মেন রাস্তায় উঠে গেছেন। মেন রাস্তা বলতে আর কি যেই মানে ওই লেকের পাশ থেকে বেরোনোর জন্য যে রাস্তা, সেখানে উঠে যাচ্ছেন তিনি। অন্ধকার, খুবই আশ্চর্যজনক ভাবে তিনি খেয়াল করলেন তখনও বিদ্যুৎ আসে নাই। আর একটা আজব ব্যাপার হচ্ছে যে বিদ্যুৎ যখন থাকেও তখনও কিন্তু বেশ অন্ধকার থাকে যে এলাকাটা তিনি থাকেন। তো তিনি চিন্তা করলেন যে আমি সরাসরি হাঁটা দেই, আমি যেহেতু একটু এই পাশ থেকে বেরিয়েছি হাঁটা দিয়ে বাসায় চলে যাব। তো এরকম ভেবে যখন হাঁটতেছেন, মাত্র তিনি মনে হয় 8-10 পা গেছেন, এই সময় আবার প্রচন্ড বৃষ্টি শুরু হলো। মানে ফার্স্টে কয়েক ফোঁটা পটপট পড়ে তারপর আবার শুরু হলো প্রচন্ড বৃষ্টি। তো উনি এবার গায়ে রেনকোটও দেন নাই, এবং জিনিসপত্রগুলো এমন ভাবে তিনি গুছাইছিলেন যে তার কাছে আসলে জিনিসটা মনে হচ্ছে যে ঠিক মতো হয়নি। তো তিনি হেঁটে দ্রুত হাঁটলেন, হেঁটে চিন্তা করলেন যে তার আরেক বন্ধু আছে, তার বাসা কাছে এখানে। তো চিন্তা করলেন যে আমি সেই বন্ধুর বাসায় যাই, সেই বন্ধুর বাসায় গিয়ে দেখি ও আছে নাকি, একটু ডাক দেই, কথা বলি, এরকম একটা অবস্থা। তো সেই বন্ধুর বাসার গেটে যখন তিনি আসছেন দেখলেন যে গেটের মধ্যে দারোয়ান নাই। গেটে দারোয়ান থাকে সবসময়, দারোয়ান নাই, এবং গেটের উপরে সেই হুড়কো দেওয়া আছে, হুড়কো লাগানো, এবং বাসার ভেতরটা তো এমনি কারেন্ট নেই, ওদিকে অন্ধকার লাগতেছে পুরো। তো একবার ভাবলেন যে তিনি ঢুকবেন কিনা। তো যেহেতু দারোয়ান নাই, এভাবে ঢুকবেন তিনি, তার হাতে বালতি, ভাবলেন যে আমার এই বৃষ্টির থেকে তো বাঁচতে হবে। আরেকবার ভাবছেন যে আমি হেঁটে চলে যাই বাসার দিকে। কি মনে করে তিনি গেটটা হুড়কোটা খুলে তিনি ঢুকলেন, ঢুকে তিনি হাঁটা ধরলেন সামনের দিকে। তো হেঁটে তিনি তাদের বাসার সামনে, তখনকার যে বাসাগুলো ছিল, এখন তো সব অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হয়েছে, তখন ছিল অ্যাকচুয়ালি সেগুলো টাউন হোম টাইপের। লাইক বাসার সামনে একটু লন থাকতো, তারপরে 2 তলা বাড়ি বা 3 তলা বাড়ি এরকম হতো। তো তার বন্ধুর বাসাটা ছিল 2 তলা বাড়ি, তো লনের মতো করা ছিল। তো তিনি ওই লন দিয়ে হেঁটে যাচ্ছেন। তো লনটা পার হয়েছেন, যখনই তিনি ওদের একটা ছোট গাড়ি বারান্দার মতো ছিল, সেই গাড়ি বারান্দার কাছে আসছে, তখনই তার মনে হলো যে তার সামনে যে ট্রান্সপারেন্ট কিছু একটা চলে গেল। ট্রান্সপারেন্ট বলতে মানে ওই যে সেই রকম মানে একটা মরিচিকার মতো কিছু একটা সরে গেল সেখান থেকে। মানে জিনিসটা অ্যাজ ইফ মানে আলো আধারির মাঝে কিছু একটা মুভ করে গেছে। তো তিনি তার হঠাৎ করে একটু কেমন অস্বস্তি লাগলো। তারপরও তিনি হেঁটে ঢুকলেন গাড়ি বারান্দা দিয়ে, ঢুকে মেন দরজায় ঢুকলেন। তার বন্ধু থাকে 2 তলায়, তো তিনি আস্তে করে হেঁটে সিঁড়ির দিকে গেলেন। তো সিঁড়িতে গিয়ে যখন তিনি পা রাখবেন প্রথম সিঁড়িতে, তার হঠাৎ মনে হচ্ছে যে তার যে সামনে যে ল্যান্ডিংটা, তার যে সামনে যে ল্যান্ডিংটা মানে ফার্স্ট ল্যান্ডিং, যেটা মনে হচ্ছে সেখানে অন্ধকার, এবং অন্ধকারের মধ্যে সে স্পষ্ট ফিল করতেছে যে সেখানে কিছু একটা বসে আছে, কিছু একটা সেখানে বসা তিনি বুঝতে পারছেন যে, এবং তার মন থেকে কেন জানি ফিল হচ্ছে যে এই অন্ধকারে জিনিসটা বসে আছে, সেটা মানে তার দিকেই তাকিয়ে আছে এবং তার গায়ে লাফিয়ে উঠবে, এরকম একটা ব্যাপার স্যাপার তার কাছে এরকম লাগছে। এবং তিনি মানে প্রচন্ড রকমের অস্বস্তি ফিল করা শুরু করলেন। তিনি মানে ভয় পেয়ে গেলেন, মানে মোটামুটি ভয় পেয়ে গেলেন। তো তিনি একবার ভাবছেন উঠবেন কিনা। তিনি যখন নাকি 2টো সিঁড়ি টপকেছেন, প্রথম সেকেন্ড 2টো সিঁড়ি টপকেছেন, তখন তিনি একটা কিচকিচে গলার শব্দ পেলেন, এবং মানে শব্দটা খুবই ভয়ঙ্কর ছিল। আসলে তিনি এটা ব্যাখ্যা করার মতন একটা ভয়ঙ্কর শব্দ পেলেন, কিচকিচে গলার শব্দ, এবং একটা বোটকা বিচ্ছিরি পচা গন্ধ ওই জায়গাটাতে। এবং সেই শব্দটা তিনি আসলে
মেজবা লিখেছে যে এটা ব্যাখ্যা করার মতো না, খুবই মানে বাজে একটা মানে চিকন স্বরের একটা শব্দ বিচ্ছিরি সেখানে। তিনি শুনলেন পচা একটা গন্ধ। তো মেজবার বাবা তারপরে থেমে দাঁড়ান কিছুক্ষণ এবং তিনি আবার ওঠা শুরু করলেন। তিনি যখন নাকি আরো একটা দুটো সিঁড়ি টপকেছেন, এই সময় প্রচন্ড একটা দমকা হাওয়ার মতো তার উপরে আছড়ে পড়লো। মনে হলো যে একটা বাতাস, প্রচন্ড ফোর্স একটা বাতাস, এবং বাতাসটার মধ্যে চরম দুর্গন্ধ ছিল। দুর্গন্ধ যেহেতু একটা বাতাস তার গায়ে আছড়ে পড়লো, এবং তিনি এই বাতাসে এতটাই টালমাটাল হলেন যে তার হাত থেকে যে বালতিটা ছিল, বালতি ঠাস করে পড়ে গেল। বালতি পড়েছে যে শব্দ হয়েছে, এবং তিনিও পা পিছলে পড়ে গেলেন সিঁড়ি থেকে। তিনিও আর রাখতে পারলেন না। তো এই যে ধুরমুর শব্দ হলো, সে বাসার ভেতর থেকে, তার বন্ধুর বাসার ভেতর থেকে মানুষজন শব্দ করলো, কে কে সিঁড়ির মধ্যে। তো তারা গেট খুলে বেরোলো বাসার বাইরে, এবং তাদের হাতে তখনকার সময় যে মোমবাতি আর ইত্যাদি ছিল, এরকম বাতি ধরা ছিল। তারা এসে মেজবার বাবা পড়ে গিয়ে তিনি প্রায় জ্ঞান হারানোর মতো দশা হয়েছিল, কারণ তিনি চোখে ঝাপসা দেখছিলেন, তার আর কিছু মনে নাই। তিনি শুধু ঝাপসা ভাবে দেখেছিলেন যে তার সামনে মানুষজন কয়েকজন মোমবাতি হাতে। যাই হোক, তার যখন জ্ঞান ফিরেছিল তিনি তখন তার বন্ধুর বাসায়, এবং তার বন্ধুর বাসায় তারা তাকে বসিয়েছে, ই করেছে, তার হাতের সেই তার জিনিসপত্রগুলো ওখান থেকে তারা কালেক্ট করেছে। মেজবার বাবা শুধু জিজ্ঞেস করলো যে আমার কি হয়েছিল, আমি কিভাবে পড়লাম। তার বন্ধুর বাসায় তার বন্ধু এবং আরো মানুষ যারা ছিল তারা বললো যে আমাদেরও তো এই প্রশ্ন, আপনি কিভাবে পড়লেন এখানে। তো তার বন্ধু বলল যে কি হয়েছে, তখন সে বলল যে এরকম। তো তার বন্ধু তাকে বললো যে আসলে তোমার তো এরকম যাওয়াই উচিত হয় নাই, আর এরকম হওয়ার মতো কি আছে বুঝলাম না, হতে পারে কোনো খারাপ বাতাস বা কিছু। যাই হোক, তার জিনিসপত্রের মধ্যে আশ্চর্যের ব্যাপার যে ওনার যে মাছের বালতির মধ্যে মাছ ছিল, তিনি কিন্তু কয়েকটা বড় বড় তেলাপিয়া পেয়েছিলেন এবং একটা ক্যাটফিশ মানে বড় মাগুর মাছ। সেগুলোর কিছুই কিন্তু তার বালতিতে ছিল না। তার বালতিটা ছিল পুরা খালি, এবং পুরা খালি বালতি তার ওখানে। এবং সেই হয়তো বোঝা যায় যে এখানে একসময় মাছ ছিল, বালতির মধ্যে মাছ রাখা হয়েছিল, কিন্তু বালতির মধ্যে কোনো মাছ পান নাই তারা। এমনকি তিনি মাছ ধরার জন্য ছোট বেট নিয়ে গেছিল, সেগুলো ছিল না সেখানে। খুবই আশ্চর্য একটা ব্যাপার। এটা কিন্তু মাত্র কয়েক মিনিটের। তারা বলেছে যে এই শব্দ শুনে যখন তার বন্ধুরা বের হয় সিঁড়ি দিয়ে নিচে আসে, এসে দেখে যে মেজবার আব্বা পড়ে আছে, তখন দ্রুত তারা নেমে আসে এবং এসে তাকে উঠায় এবং তার বালতি টালতি যা যা আছে, এবং মেজবার আব্বার সেখান থেকে মাছ হারিয়ে কোথায় যাওয়ার উপায় নেই, কারণ সামনে পাকা কিন্তু জায়গাটা, নিচের পুরো জায়গাটা পাকা এবং কোনো ফাঁক ফোকর কিচ্ছু নাই আশেপাশে, একটা ড্রেন বা কিছু চলে যাওয়ার মতো এরকম কিছুই নেই। সামনেই হচ্ছে গাড়ি বারান্দা, তারপর লন। সুতরাং সেখানে কিছুই নেই। এবং মেজবার আব্বা বারবার বলছিলেন যে আপনারা একটু দেখেন আমার মাছ কোথাও পান নাকি, বলে কোনো মাছই নেই সেখানে। এবং যাই হোক, তারপর ওনার ওই দিন তারা কিছুক্ষণ শুশ্রূষা করে তারপর পরে কারেন্ট আসে। ওই দিন কারেন্ট আসলে মেজবাদের বাসায় খবর দেওয়া হয়। মেজবার মা ড্রাইভার পাঠিয়ে দেয় এবং ওনাকে নিয়ে যায় বাসায় নেওয়ার পরে দেখা যায় যে ওনার শরীরটা ওই দিন খুব খারাপ ছিল, এবং উনি এরপর কয়দিন খুব ভয় পেতেন। ভয়টা পেতেন সম্ভবত ওনার মূল ব্যাপারটা ছিল উনি যখন রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যেতে চাইতেন, তখনই তার কাছে মনে হতো বাথরুমে কিছু একটা বসে আছে তার জন্য, এরকম একটা ফিলিংস। তো তারপরে মেজবার আম্মা, তার মামা একজন ছিল, তারা একজন হুজুর ছিলেন, তাকে এনে মেজবার বাবাকে ঝাড়ানো হয়। তো সেদিন সেই হুজুর বলেন যে মেজবার আব্বার বাতাস লেগেছিল, এবং বাতাস মানে খারাপ জিনিস এসছিল তার সাথে, মাছ শিকারের সাথে সাথে, এবং তার উপরে খারাপ জিনিসের নজর আছে, কারণ তিনি এরকম রাত বিরাতে মাছ ধরেন। তাকে নিষেধ করে দেন যে ওই জায়গাটায় জানি তিনি না যান মাছ ধরতে। এবং মেজবার বাবা তারপর থেকে আর রাতের বেলা মানে সচরাচর যেত না আর কি, সাথে সঙ্গী সাথী না থাকলে মাছ ধরতে তিনি যেতেনই না একদম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, যে ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি সময়কাল 1970-এর দশকে। এই ঘটনাটি কিন্তু একটি আয়না কেন্দ্রিক ঘটনা, আর এই ঘটনাটির শুরুটার যে উৎস সেটা আপনাদের জানার প্রয়োজন আছে, যে আয়না কেন্দ্রিক যেহেতু ঘটনা, আয়নাটি কোথা থেকে এলো, এই জন্য মূলত এই ঘটনাটি একটু ডিটেলসে। আনুমানিক 1973 থেকে 75 সাল, এই সময়ের মধ্যবর্তী সময়ে কোন একটা মানে বছরে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম শাখাওয়াত হোসাইন। যেই জায়গাটা সেটা হচ্ছে যে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সসরাইল নামক একটা জায়গা। ওই গ্রামে
যিনি ওনার যেই চাচাতো দাদা, সঙ্গত কারণে তার নামটি বলা যাবে না। আর প্রথম যখন বলি তখনও কিন্তু আমি নামটি বলিনি, কারণ সেটি নিষেধ ছিল, এজন্য এখনো বলা যাচ্ছে না। ওনারা স্থানীয়ভাবে খুব জনপ্রিয় একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন, আর ওই মেলাটির নাম হচ্ছে কাটাগড়ের মেলা। এই সাখাওয়াত ভাইয়ের দাদা দাদি ওনারা ওই মেলাতে ঘুরতে গিয়েছিলেন, আর ওই মেলায় ওনারা বিভিন্ন ছোটখাটো জিনিস কেনেন। কিনতে কিনতে হঠাৎ করে সাখাওয়াত ভাইয়ের ওই দাদি উনি ওনার দাদার কাছে বলেন যে আমাদের ঘরে তো ভালো কোনো আয়না নেই, একটা আয়না দরকার। এখন ওনারা চিন্তা করেন তাহলে তো একটা ভালো আয়না কিনতেই হয়, তাহলে আয়না কিনি। এই চিন্তা করে ওনারা মেলা ভরে ঘুরছেন, চারদিক দিয়ে ঘুরছেন, ভালো মনের মতো আয়না পাচ্ছেন না। তো এরকম ঘুরতে ঘুরতে মেলার একটা প্রান্তে এসে হঠাৎ দেখলেন যে একজন মানে মাথায় জট আছে, দাড়িতেও জট হয়ে গেছে, প্রায় ৬০-৭০ বছর বয়স এরকম একজন মানুষ। উনি বিভিন্ন পুরাতন খেলনা সামগ্রী বিক্রি করছেন। এর মধ্যে মিডিয়াম সাইজের একটি কাঠের আয়না রয়েছে, মানে ফ্রেম কাঠের আর মাঝখানে কাচ। তো ওই সময়ে বেলজিয়ামের যে কাচ, আমরা বলি বেলজিয়ামের গ্লাস, তো বেলজিয়ামের কাচ খুব জনপ্রিয় ছিল, আর ওই বেলজিয়ামের আয়নাগুলোও খুব জনপ্রিয় ছিল। তো উনি বলছেন নিয়ে যান, নিয়ে যান, বেলজিয়াম কাচের আয়না আর কাঠের ফ্রেম নিয়ে যান। তখন তারা চিন্তা করছে যে হ্যাঁ, বেলজিয়ামের কাচ, বেলজিয়ামের কাচ হলে কি আর এইখানে বিক্রি হতে আসতো? তখন ওনারা তারপরও কৌতূহলী হয়ে ওনারা ওখানে যান। যাওয়ার পরে দেখেন যে সত্যি খুব সুন্দর একটি কাঠের ফ্রেম, মিডিয়াম সাইজের চমৎকার একটি আয়না। ওনারা ভেবেছিলেন এটার দাম অনেক হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, অল্প দামাদামির করেই খুব সাশ্রয়ী মূল্যে ওই আয়নাটি সাখাওয়াত ভাইয়ের দাদা দাদি কিনে ফেলেন। এবং ওই যে দোকানদার উনিও খুব বেশি মূলামূলি করেননি দাম নিয়ে। কম দামে জিনিসটি পেয়ে তারা খুব খুশি হন এবং ওনারা নিয়ে বাড়িতে চলে আসেন। ওনারা বাসায় আয়না নিয়ে আসেন। প্রথম কয়েকদিন বেশ ভালোই যাচ্ছিল। কোনো এক শুক্রবার দুপুরবেলা ওই গ্রামে একটি দাওয়াত ছিল ওই পরিবারের। তো দাওয়াতে সবাই যাবে। এখন সাখাওয়াত ভাইয়ের দাদা উনিও তার স্ত্রী, মানে সাখাওয়াত ভাইয়ের দাদিকে নিয়ে যাবেন। তখন তার স্ত্রী উনি বলছেন যে ঠিক আছে, আমি একটু রেডি হয়ে আসি, মানে একটু সাজুগুজু করবেন আর কি। এদিকে সবাই রেডি হয়ে গেছে, সবাই একসাথে যাবে। তো সাখাওয়াত ভাইয়ের দাদি তখনও বের হচ্ছে না। কিছু সময় পরে বের হয়, কিন্তু বের হওয়ার সাথে সাথে এমন হাস্যরস সৃষ্টি হয় যে এমন একটা অবস্থা, যখন হাসছে তখন সাখাওয়াত ভাইয়ের দাদা একটু সাইডে নিয়ে তার ওয়াইফকে বলল যে তুমি টিপ কোথায় পড়েছো? তখন উনি বলছেন যে কেন, টিপ কোথায় পড়ে মানুষ? কপালে। বলে তোমার কি কপালে টিপ আছে? বলে হ্যাঁ, আমার কপালেই তো আছে। তখন পরিবারের অন্য একজন সদস্যকে বলে যে একটা আয়না নিয়ে আসো। তখন অন্য একটি ঘর থেকে ছোট একটি আয়না আনা হয়। তখন বলে যে দেখো তো তোমার টিপ কোথায়। তখন সাখাওয়াত ভাইয়ের দাদি আয়নায় ওনার নিজের চেহারা যখন দেখেন, তখন তিনি দেখতে পান টিপ তার কপালে না, টিপ তার থুতনিতে লাগানো। তিনি বলেন যে আমি তো টিপ কপালেই লাগালাম। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা একটু রাগান্বিত হন, একটু বকাঝকা করেন যে টিপ টিপ যদি কপালেই লাগাবা তাহলে থুতনিতে কিভাবে আসলো? তো যাই হোক, সাখাওয়াত ভাইয়ের দাদির মন খারাপ হয়, কিন্তু তার দাদি আসলে বুঝতে পারছিলেন না যে লাগালাম কপালে, এটা থুতনিতে কিভাবে গেল। যাই করে দাওয়াতে চলে যান, দাওয়াত খেয়ে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আরো একটি ঘটনা। এই কয়েকদিন পর বলতে ঠিক পরের সপ্তাহে ওনাদের আর একটা আত্মীয় বাড়িতে দাওয়াত ছিল। তো সেই বাড়িতে দাওয়াত খেতে যাবেন। আমরা তো এখন দেখি সন্ধ্যার পরে
তখন সাখাওয়াত ভাইয়ের দাদা ওনার স্ত্রীর দিকে তাকিয়ে তারও মেজাজ গরম হয়ে যায়। তখন বলে যে কপালে লাল লাল এগুলো কি ঘষেছ? বলে কপালে তো লাল লাল কিছু ঘষি নাই। বলে যে তুমি লিপস্টিক কোথায় নিয়েছো? বলে কেন, লিপস্টিক মানুষ কোথায় নেয়, ঠোঁটে নেয়। তখন সাখাওয়াত ভাইয়ের দাদা বলে যে এই একটা আয়না নিয়ে আসো। পরিবারের অন্য সদস্যরা অন্য ঘর থেকে একটা ছোট আয়না নিয়ে আসে, বলে দেখো তো তোমার লিপস্টিক তুমি কোথায় দিয়েছো। তখন সাখাওয়াত ভাইয়ের দাদি দেখে আসলে তিনি লিপস্টিক ঠোঁটে না দিয়ে কপালে ঘষেছেন। পরপর 2 সপ্তাহে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন পরিবারের সদস্যরা প্রথম দিকে হাসাহাসি করলেও তাদের মনে একটা ধারণা সৃষ্টি হয় যে এই বউয়ের মাথায় সমস্যা আছে, মানে তিনি পাগল। ওই মেয়ের মা বাবা ছেলেপক্ষকে তথ্য গোপন করে বিয়ে দিয়েছে। তথ্য গোপন করার অপরাধে শাস্তি পেতে হবে এই চিন্তা সবাই করছে। সেই চিন্তা থেকে সাখাওয়াত ভাইয়ের দাদির পরিবারের যারা আছেন, তার মা বাবা বড় ভাই, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়। ডেকে নিয়ে আসার পর তাদেরকে বলা হয় যে তোমার মেয়ে পাগল, তোমরা এই পাগল মেয়েকে এই বাড়িতে বিয়ে দিছ তথ্য গোপন করে। এখন তারা বলে না তো, নিচ দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু উনি খেয়াল করলেন যে আয়নার মধ্যে তার অবয়বেরই যেটি বসে রয়েছে দেখা যাচ্ছে, সেখানে তিনি লক্ষ্য করছেন যে এই চিরুনিটি ঠিক নিচ থেকে উপর দিকে নিয়ে আসছে, মানে এটা সম্পূর্ণ উল্টোভাবে চুল আঁচড়ানো। আমরা সাধারণত কি করি যে চিরুনি দিয়ে মাথার উপর থেকে চুল যদি বড় হয় নিচ দিকে আঁচড়াই, এমনটাই কি স্বাভাবিক না? আমরা কি কাউকে কখনো দেখেছি যে চিরুনি নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা চুল আঁচড়ানোর সময়? এমনটা কিন্তু হয় না, কিন্তু উনি আয়নাতে সেটিই দেখতে পাচ্ছিলেন। উনি কি করলেন, চুল আঁচড়ানো থামিয়ে দিলেন, যে কি ব্যাপার, আমি কি দেখি এটা। কিন্তু তিনি যখন চুল আঁচড়ানো থামিয়ে দিয়েছেন তখন আয়নার ভিতরকার ওই অবয়বটি কিন্তু ঠিক একই রকম ভাবে চিরুনি চুলের নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছিল। বেশ কয়েকবার এমনটি চলতে থাকে। সাখাওয়াত ভাইয়ের দাদি অবাক হয়ে এবং ভয়ার্ত চোখে আয়নার দিকে ভালো করে তাকান, দেখেন যে আসলে আয়নার মধ্যে যাকে দেখা যাচ্ছে সেটা কি আমি। একটা সময় হঠাৎ উনি দেখলেন আয়নার ভেতর যে অবয়বটিকে তিনি দেখছেন, এই মনে হচ্ছে এই অবয়বটি খুব কাছাকাছি নিজের মাথাকে নিয়ে আসছে, মানে আয়নার উপরের অংশের দিকে নিজের মাথাকে নিয়ে আসছে। যেমন আমরা ঠিক নিজের মাথাকে আয়নার দিকে যখন কাছে নিয়ে যাই,
যেমনটা লাগে, মনে হচ্ছে ভেতরের ঠিক যতটুকু দূরে ওই অবয়বটাকে দেখা যাচ্ছে, অবয়বটা আরো কাছে চলে আসছে। এই দৃশ্য দেখার সাথে সাথে উনি চিৎকার করে, রাত 8টা কি 8:30, অনেক রাত হলেও ওই পরিবারের সদস্যরা তখনও জেগেছিলেন। আর ওনারা অনেক সময় ওই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় সালিশে যেতেন। তারা মান্যগণ্য হওয়ার কারণে বিভিন্ন জায়গায় সালিশে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তো অনেক সময় দেখা যেত যে সালিশ থেকে আসতে দেরি হয়ে যেত। আবার অনেক সময় দেখা যেত যে গ্রামে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে ওনাদেরকে বলার জন্য কোনো কোনো লোক আসতো, বাড়ির উঠোনে বসে গল্প করত। যার কারণে আসলে অন্যান্য পরিবার বা আশেপাশের ঘরবাড়ির লোকজন ঘুমিয়ে গেলেও তারা একটু দেরিতে ঘুমাতো। রাত 8টা 8:30টার দিকে যখন এই ঘটনা ঘটে, উনি যখন চিৎকার দিয়ে ঘরের বাইরে চলে আসেন, তখন গ্রামের অন্য বাড়ির লোকজনও ছিল সেখানে। তিনি চিৎকার করে বাইরে বের হয়ে আসেন, বের হয়ে এসে মানে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। তখন সবাই বলে কি হয়েছে? তখন তিনি বলেন আয়নার মধ্যে তিনি ভূত দেখেছেন। এই কথা শোনার সাথে সাথে ওই যে অন্য বাড়ির লোকজন যারা ছিল তারা হেসে দেয়। আর এতে করে ওই পরিবারের সদস্যরা খুব অপমানিত হয় বা অপমানিত বোধ করে আর কি। সাখাওয়াত ভাইয়ের দাদির এই কথা শুনে তার হাজবেন্ড ঘরের মধ্যে যায়, গিয়ে দেখে আয়নায় কিছুই নেই, স্বাভাবিক। তার এরকম পাগলামি মার্কা আচরণে পরিবারের সদস্যরা খুবই মনক্ষুণ্ণ হয়। এর মধ্যে দেখা যায় আর একটা ঘটনা, সেটি হচ্ছে যে ওনার মাথাটা স্বাভাবিক থেকে একটু বড় হতে থাকে। মনে হচ্ছে ওনার শরীরের অন্য বডির অর্গানগুলো ঠিক আছে, কিন্তু ওনার মাথাটা স্বাভাবিক থেকে বড় হতে থাকে। তো এই সমস্যাটা কেন হচ্ছে? প্রথম দিকে বিভিন্ন হুজুর কবিরাজ দেখানো হয় যে তার কোনো জিনের আসর আছে কিনা। কিছু কিছু হুজুর কবিরাজ বলে তার জিনের আসর আছে, ঝাড়ফুঁক করা হয়, কিন্তু কোনো সমাধান হয় না। সবাই চিন্তা করে যে তার মাথায় তো এমনিতেই আগে থেকে সমস্যা ছিল, পাগল পাগল, তাহলে একটু চিকিৎসা করার দরকার। সাখাওয়াত ভাইয়ের দাদা উনি ওই সময় বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা করানোর চেষ্টা করেছিলেন। তারপরেও যখন লাভ হচ্ছিল না, তখন তাকে তৎকালীন মাদ্রাজ, আজকে যেটার নাম চেন্নাই, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা বলেন যে ওনার মাথার কোষগুলো অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে এটা ওনারা বুঝতে পারছেন না। ওনারা কিছু ওষুধ দিয়ে দেন, বলেন যে এই ওষুধগুলোতেই ঠিক হয়ে যাবে। তারপর আবার তাকে নিয়ে দেশে চলে আসেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা এখানেই শেষ নয়। ওনাকে দেশে নিয়ে আসার পর পরিবারের সদস্যদের চাপের মুখে সাখাওয়াত ভাইয়ের দাদা তার দাদির পরিবারের লোকদেরকে ডেকে তাদের হাতে তুলে দেন। বলেন যে আপনার মেয়ের পাগলামির সমস্যা আছে, আর এই কারণে তার মাথায় অসুখ ধরা পড়েছে। আমার পরিবারের সদস্যরা এই বউকে মেনে নিচ্ছে না, আপনার মেয়েকে আপনারা নিয়ে যান, আর আমি আমার বউকে পরিবারের মত অনুযায়ী তাকে তালাক দিব। তখন আসলে সাখাওয়াত ভাইয়ের দাদি ওনার অবস্থাটা কাউকে বোঝাতে পারছিলেন না, আর সেটা বোঝানোর কথাও নয়। পরিবারের সদস্যরা যখন দেখলেন যে আসলেই তার মেয়ের এই ধরনের অস্বাভাবিক রকমের অবস্থা, আর গ্রামে তো আমরা বুঝতেই পারি যে মেয়েদের ছোট ছোট দোষগুলো অনেক এক রাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সাখাওয়াত ভাইয়ের দাদা উনি একটা সালিশ থেকে ফিরছিলেন, ফিরতে ফিরতে প্রায় রাত 12টা 12:30 আনুমানিক এরকম একটা সময় হয়ে যায় আর কি। তো তখন তো গ্রামে কারেন্ট আসেনি। উনি ঘরে ঢোকেন, হারিকেন জ্বালানোর পরে হাত মুখ ধোন। পরিবারের সদস্য তার জন্য খাবার রেডি করে রেখেছিল। খাওয়া দাওয়া করার পরে উনি যখন শুতে যাবেন, ওনার আবার কান বাবরি চুল ছিল। ওনার সব ছিল প্রতিদিন শুতে যাওয়ার আগে আবার চুল ভালো করে আঁচড়ানো। উনি যখন আয়নার সামনে গিয়ে চুল আঁচড়াচ্ছেন, তখন অদ্ভুত একটি বিষয় তিনি লক্ষ্য করেন। প্রথমে সেটি হচ্ছে যে উনি দেখেন যে উনি চুল উপর থেকে নিচে আঁচড়াচ্ছেন, যেহেতু ওনার চুল কিছুটা বড় ছিল, কিন্তু আয়নাতে দেখা যাচ্ছে ঠিক ওনার স্ত্রী একবার যেটি দেখেছিল
তো চুল উনি নিচ থেকে উপর দিকে আঁচড়াচ্ছেন, মানে চিরুনি চুলের নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছেন। এ দৃশ্য দেখে তিনি চিন্তা করেছেন হয়তোবা রাতের বেলা তিনি চোখে ভুল দেখছেন কিনা। তিনি খেয়াল করেন না, তিনি ঠিকই দেখছেন। তারপর তিনি কি করেন, চুল আঁচড়ানো বন্ধ করে দেন, কিন্তু উনি দেখতে পান আয়নার ভেতরের ঠিক তার মতো অবয়বটিও চুল আঁচড়েই যাচ্ছে, ঠিক নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। এ দৃশ্য দেখে তিনি খুব ভয় পান। তিনি দৌড়ে ঘরের বাইরে চলে আসেন, পরিবারের অন্য সদস্যদেরকে ডাকেন, ডেকে বলেন যে তিনি এরকম ঘটনা দেখেছেন। তখন পরিবারের সদস্যরা আয়নার সামনে আসে, দেখে যে না, সবকিছু স্বাভাবিক। তখন পরিবারের সদস্যরা তাকে বলে যে পাগলের সাথে থাকতে থাকতে তুমিও পাগল হয়ে গেছো, এইভাবে কথা বলে তাকে ভৎসনা করে। আর এও বলে এটা তোমার মনের ভুল। কিন্তু উনি তো জানেন যে আসলে তিনি যেটা দেখেছেন সেটা ভুল দেখেননি। যাই হোক, আরও এক রাতে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটি হলো, তিনি যখন ঘরে ঢোকেন রাতের বেলা, ঢোকার পর হারিকেনের আলোতে দেখতে পান তার স্ত্রী আয়নার মধ্যে চুল আঁচড়াচ্ছে। মানে যে স্ত্রীকে তিনি তালাক দেওয়ার কথা বলে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। অদ্ভুত ব্যাপার, আয়নার মধ্যে তার স্ত্রী কোথা থেকে এলো? তিনি যখন ভালো করে খেয়াল করেন আয়নার দিকে, তিনি দেখেন যে হ্যাঁ, তিনি ঠিকই দেখছেন, তার স্ত্রী আয়নার মধ্যে চুল আঁচড়াচ্ছে। এবং তাকে দেখার সাথে সাথে হঠাৎ করে চুল আঁচড়ানো থামিয়ে দিল। এই দৃশ্য দেখে তিনি আর সহ্য করতে পারেন না, চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান, এবং সেটা হওয়াই স্বাভাবিক। পুরো চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ঘরে আসেন, তাকে সেন্সলেস অবস্থায় উদ্ধার করেন। জ্ঞান ফেরানোর পর তিনি বলেন যে তার স্ত্রী পাগল না, তার স্ত্রী সুস্থ মানুষ, এবং সে এ পর্যন্ত যতগুলো কথা বলেছে সবগুলোই ঠিক। এই আয়নায় কোনো সমস্যা আছে। তখন এই বিষয়টি যখন পরিবার সদস্য জানতে পারে, পরের দিন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তখন তারা বলে যে এই আয়নাটি একটা ভয়ানক আয়না, এই আয়নার মধ্যে জিন রয়েছে। আর যিনি এই আয়নাটি বিক্রি করেছেন তিনি হয়তোবা কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন, হয়তোবা, নিশ্চিত করে বলেননি। এখন সমাধান কি? তখন তারা বলেন এই আয়নাটি ভেঙে ফেললে হবে না, এটাকে পুড়িয়ে ফেলতে হবে, পুড়িয়ে একদম ছাই করে ফেলতে। এমন ভাবে দাউ দাউ করে জ্বলছিল, মনে হচ্ছে সেখানে পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে। আর দাউ দাউ করে আগুন জ্বললে কিন্তু খুব বেশি কালো ধোঁয়া ওড়ার কথা নয়, কিন্তু এত বেশি পরিমাণ কালো ধোঁয়া উঠছিল, সবাই ভয় পাচ্ছিল যে এত কালো ধোঁয়া কিভাবে আসলো। এরকম একটা ছোট কাঠের ফ্রেমের আয়নাতে এত কালো ধোঁয়া, মনে হচ্ছে ইট ভাটায়, ঠিক ইট ভাটা চিমনি দিয়ে যেভাবে কালো ধোঁয়া বের হয়, মনে হচ্ছে এরকম কালো ধোঁয়া বের হচ্ছে, মানে এত বিশাল জায়গা নিয়ে। কিছু সময় পর আয়না পুড়ে কয়লা হয়ে যায়, কাঁচ গলে কিছুটা মুচড়িয়ে যায়, তখন সেগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। তখন ওই হুজুর পরামর্শ দেন, এবার এই আয়নার গুঁড়ো গুঁড়ো কাঁচ এবং ছাই হওয়া অংশ পুরোটা নদীতে ফেলে দাও। তখন এটি নদীতে ফেলে দেওয়া হয়। তারপর সাখাওয়াত ভাইয়ের দাদা তার শ্বশুর বাড়িতে যান, তার স্ত্রীর কাছে ক্ষমা চান। তার পরিবারের লোকেরাও গিয়েছিল, মানে সাখাওয়াত ভাইয়ের দাদার পরিবারের লোকেরাও গিয়েছিল, বলে যে আসলে এই ঘটনা আমরা বুঝতে পারিনি। তখন আবার তার স্ত্রীকে তিনি নিয়ে আসেন। তো এটি ছিল ঘটনা মূলত। তবে প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে হাদিসে রয়েছে রাতের বেলা বিনা প্রয়োজনে আয়না না দেখা। ঘরের মধ্যে যদি আয়না থাকে সেটিকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়, প্রয়োজনে আয়না দেখতে হয়, না হলে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। তো এখন এটা কেন, এটা ঠিক আমার জানা নেই, এটার ব্যাখ্যা আমার জানা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, নিশ্চয়ই এর পিছনে কারণ রয়েছে। আর এর ব্যাখ্যাও রয়েছে, হয়তো আমি এখন আপনাদেরকে বলতে পারছি না। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। ঘটনাটা বেশ রহস্যময়, আর এটা ঘটেছে আমার এক কলিগের সাথে। সেই কলিগের নাম হচ্ছে দেলোয়ার,
পড়ছিল, মানে ঢাকায় থাকতে তিনি স্বপ্নটা দেখেছিলেন তার মনে পড়ছিল। যাই হোক, কোনো রকম রাত পার করে পরের দিন সকালবেলা তিনি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবে ফ্রেশ হতে, দেখছে যে তার গলার নিচ অংশে লাল একটা দাগ। তিনি ততটা গুরুত্ব দেয় না, তিনি হয়তো ভাবে যে কোনো রকম কোনো কারণে হয়তো এই দাগটা লেগে এসে, মানে দাগটা পড়েছে হয়তোবা। সারাদিন অফিস শেষ করবে, সন্ধ্যার দিকে তিনি কেন যেন একটা ব্যথা অনুভব করে এবং তার সাথে অন্য যে কলিগ আছে তাকে তিনি বলছে, আচ্ছা দেখেন তো আমার গলায় কিছু দেখা যায় না কেন, খুব জ্বলতেছে এবং ভিতরটা ব্যথা ব্যথা করছে। তো সেই কলিগ বলে যে হ্যাঁ, এরকম তো একটা দাগ দেখা যাচ্ছে, হয়তো আপনি কোনো পোকা কামড় দিচ্ছে, কিছু একটা হবে। দু একদিন থাকার পর তিনি তারপর ঢাকা এসে পড়েন। আস্তে আস্তে এটা আরো মানে বাজেভাবে ওনার ব্যথাটা শুরু হয়। উনি বিভিন্ন ডাক্তার দেখায় কিন্তু সমাধান হয় না। একটা সময় গিয়ে ওনার দেখা যায় যে গলার যে অংশটায় ওনার এরকম ব্যথা হয় সেটা মানে সবসময় নাকি হতো না। যখনই সেই ব্যথাটা হতো তখন নাকি তার শরীর সব অনেক অস্বস্তি হয়ে যেত, অস্বস্তি লাগতো আর কি। তখন মানে ওই মুহূর্তে ওনার অস্বস্তি লাগতো। তো কথা প্রসঙ্গে এমনি যেহেতু ওনার একটা স্বপ্নে তিনি দেখেছিল, এটা ওনার কাউকে এরকম প্রথম পর্যায়ে জানায় নাই। তো এখন একদিন একটা মসজিদের হুজুরের কাছে তিনি এটার ব্যাখ্যা জানতে চান। তো সেই হুজুর বলে যে দেখুন, অনেক সময় দেখা যায় যে কালো জাদু যদি এরকম প্রভাব থাকে আপনার উপর, এরকম সমস্যা হতে পারে। তো দু একটা হুজুরের মাধ্যমে তিনি পরবর্তী জেনেছিলেন কি হয়তোবা তাকে চাকরির খাতিরে, অনেক হয় না যে গলিকে একজন একজনে দেখতে পারে, এটা কিন্তু হয় সচরাচর, হয়তো এরকম তাকে এরকম কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে যাতে সে চাকরিটা করতে না পারে। ঠিকই এই একটা সামান্য অজুহাতের, মানে এই একটা সমস্যা, গলার এই সমস্যার কারণে তিনি আর চাকরিটা করতে পারেন না এবং ঠিকই যখন তিনি চাকরি ছেড়ে দেন, তার যে গলায় যে এরকম জ্বালা পোড়া বা যে অস্বস্তি লাগতো বা যে দাগ ছিল এরকম, এটা সম্পূর্ণ ঠিক হয়ে যায়। তো সেই ভাই আমাকে বলে যে ভাইয়া এটা আমার এরকম একটা ঘটনা একটা ঘটেছিল, একটা ছোট ঘটনা, এটা রহস্যময় কিনা জানি না, মানে একটা বাস্তব ঘটনা। যেদিনে আমি চাকরিটা ছেড়ে তারপর থেকে আস্তে আস্তে অনেক সমস্যাগুলা চলে যায়। শ্রোতা বন্ধুরা, আমি সামিন আনসারী শুরুতে একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এটা হয়তো বেশি বড় ঘটনা না, কিন্তু একটা বাস্তব ঘটনা যেটা আমি শুনেছিলাম সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। তো আমি এখন চলে যাব তসলিম সাহেবের ঘটনায়, যাকে আপনারা তসলিম হুজুর নামেও চিনেন। তিনি পটুয়াখালীতে থাকেন এবং এটা আমাকে এই ঘটনাটা যিনি পাঠিয়ে থাকেন তিনি জাবের ভাই। উনি যে বাসায় থাকেন তার বাসার উপর তাহলে সেই তসলিম হুজুর উনি থাকেন। তো এই ঘটনাটা 2015 সালের দিকে হবে। তো তখনকার সময় তসলিম হুজুর তিনি কোন একটা মসজিদে তখন নতুন ইমামতি তিনি শুরু করেন। তো সেই এলাকায় সকলেই তখন হুজুরকে খুব ভালোভাবে জানতো, চিনতো। তো মাঝে মাঝে দেখা যেত যে হুজুর যেহেতু এরকম অনেকে ঝাড়ফুঁক দিত এবং তার সাথে জিন থাকতো, জিনের মাধ্যমে তিনি মানুষের সাহায্য সহযোগিতা করতেন, তো অনেকে এরকম ঝাড়ফুঁক দিতে মসজিদে আসতো। কোনো একদিন আসরের নামাজের পরে মাহফুজ নামে সে এলাকার এক ভাই তিনি হুজুরের সাথে দেখা করতে আসেন এবং ওনার সাথে কুশল বিনিময় করার পর তিনি হুজুরকে দাওয়াত দেয় এবং দিয়ে বলে যে দেখুন হুজুর, আমি তো নতুন বাসায় উঠেছি, তো সেখানে একটা মিলাদের আয়োজন করতে যাচ্ছি, তো আপনি সেখানে আসবেন, বাসায় মিলাদটা পড়াবেন এবং এটা আগামীকাল এরকম আসরের পর। তো হুজুর সেই দাওয়াতটা গ্রহণ করেন এবং পরের দিন তিনি সেই বাসায় যাবেন। সেই বাসায় যে মাহফুজ সাহেব আছেন, তার স্ত্রী নিপা আপু এবং তাদের সন্তান আছে রিয়াদ। তো সেই রিয়াদকে সেই তসলিম সাহেব তিনি অনেক আগে থেকে তিনি তাকে কোরআন শরীফ পড়া শিখিয়েছেন এবং রিয়াদের বয়স ছিল, মানে সে বাসায় যে সন্তানরা ছিল রিয়াদ, তার বয়স ছিল 10 কি 11 বছর হবে এরকম। যাই হোক, হুজুর পরের দিন এরকম বাদ আসর তিনি সেই বাসায় ঢুকবেন, যেহেতু মিলাদের উদ্দেশ্য আছে। তুমি যখন বাসায় ঢুকবেন তখন এটা যে নতুন বাসা, আমি আবারও বলছি, তো এই বাসায় ঢুকতে তিনি দেখছেন যে একটা বয়স্ক মহিলা একটা অল্প বয়স্ক বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। কিন্তু হুজুরের এই মহিলাটাকে দেখে একটু সন্দেহ হয় বলতে যে তার সুবিধার মনে হচ্ছিল না। তো হুজুর একটু মানে নিজে থেকেই পরীক্ষা করার জন্য ভাবতেছিল যে কি করা যায়। তো তসলিম সাহেবের সাথে কিন্তু একটা পয়সা থাকতো, যেটা ওনার সাথে থাকা জিনটা দিয়েছিল, সেই বন্ধু জিন দিয়েছিল যে কোনো কারণে যদি কোনো সমস্যা পড়ে পয়সাটা হাতে নিবা, পয়সার মাধ্যমে সমস্যার সমাধানটা করবা। তো তসলিম সাহেব তিনি তখন তার পকেট থেকে পয়সাটা বের করে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করা মাত্রই যেই মহিলাটা বসা ছিল সেই বাচ্চাটাকে নিয়ে দৌড়ায় সেখান থেকে চলে যায়। তখন হুজুর কিছুটা হলো টের পেয়ে যায় যে এখানে হয়তো কোনো একটা সমস্যা আছে। তিনি তারপর সে বাসায় ঢোকেন।
তো বাসায় তো যেটা হয় যে মিলাদের সময় কিন্তু আগরবাতি অনেকে জ্বালায়, কিন্তু এই সেই আগরবাতির গন্ধটা তার নাকে লাগছিল না, কিন্তু তিনি দেখছে যে আগরবাতির সামনে জ্বালানো, তো এমনি একটা দুর্গন্ধ পাচ্ছিল এবং বাসাটা জানি তার কেমন একটা গোমোটো গোমোটো ভাব লাগছে। এরপর হুজুর যখন সেই বাসায় ঢুকবে, তিনি দেখছে যে কেন জানি ওনার মনে হচ্ছে দেয়ালের ওই পারে কেউ হয়তো তার কথাটা মানে তাকে দেখতে চাচ্ছে, বা তিনি কিছু বলতে গেলে যে হয়তো তার কথা শুনবে এরকম বা কান পেতে আছে, এরকম হুজুরের বেশ এরকম লাগছিল আর কি। তো উনি এটা যখন হচ্ছে, নিজের থেকে তিনি অনেক দোয়া দুরূদ পড়তে থাকেন এবং নিজের শরীরটা তিনি বন্ধ করে নেন। এরপর তিনি যখনই মিলাদটা শুরু করতে যাবেন, বাসার একটা কোনায় দেখছে সেই মহিলাটা আবার সেই বাচ্চাটাকে নিয়ে বসে আছে এবং এবার সেই মহিলাটা হুজুরের দিকে তাকায় হাসছিল। হুজুর আবার দোয়া দুরূদ শুরু করেন এবং এবার দোয়া দুরূদ করার পর রুমের চারপাশে দেখছেন যে সেই মহিলাটা নাই। যাই হোক, মিলাদ পড়ানো হয়। তো মিলাদ শেষে সেই হুজুর তিনি বাসায় তো যারা এসেছিল অতিথি, তারা একের পর এক অনেকে চলে যাচ্ছে। তো হুজুর তিনি সব অতিথি যাওয়ার পর তিনি ভাবছিলেন যে নিবে আপু এবং মাহফুজ সাহেব ওনাদের সাথে একটু কথা বলবে। তো সেই হুজুর এরপর মিলাদ শেষ হওয়ার পর যখন উনি যখন ফেরত যাবে, মানে বের হয়ে বেরোবে, তখন সেই নিবে আপুকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনার স্বামী মাহফুজ সাহেবকে ডাকেন, একটু কথা বলি। আসলে যে বিষয়টা হচ্ছে যে এই বাসাটা আমার কেন জানি মনে হচ্ছে একটু সমস্যা আছে। আপনারা আমাকে এরকম আমাকে দিয়ে মিলাদ পড়েছেন, আল্লাহ রসুলের সব ঠিক হবে, কিন্তু কেন জানি মনে হচ্ছে একটা সমস্যা আছে এবং এটা আপনাদের সামনে মানে বিরাট একটা বড় সমস্যার সম্মুখীন মানে আপনাদের হওয়া লাগতে পারে। তো মাহফুজ সাহেব তিনি আবার এরকম ভূত প্রেত বা এরকম অলৌকিক কিছু বিশ্বাস করতো না। তিনি নাকি তখন হুজুরকে একটু অন্যভাবে একটু কথাবার্তা বলতেছে যে হুজুর দেখেন, সব মিথ্যা বানানোর কথা বললেন না, আর এগুলো আমরা বিশ্বাস করি না। আর আপনি বাসায় মিলাদ পড়াচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এই ধরনের কথাবার্তা বলে আমার পরিবারকে একটু মানে এরকম ভয় দেখাবেন না, এটা বলতেছে। তো এটা বলে সেই মাহফুজ সাহেব সেখান থেকে চলে আসে এবং নিবা আপু তখন তিনি হুজুরকে বলতেছে যে দেখুন হুজুর, আপনাকে আমি বাবার মতো সম্মান করে শ্রদ্ধা করি, তো আমি আমার হাজবেন্ডের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি যদি বাসায় কোনো সমস্যা থাকে আপনাকে আমি আরেকদিন ডাকবো, আপনি একটু আসলে দেখেন। তখন আবার মাহফুজ সাহেব আসে, তখন মাহফুজ সাহেব এসে হুজুরকে বলছে হুজুর আসলে আমি এরকম বলতে চাই না, কিন্তু এগুলো আসলে আমি পছন্দ করি না যেসব কথাবার্তা বলা। যা হোক, তারপর সেই হুজুর তিনি সেই বাসা থেকে বের হবেন। তো বের হওয়ার সময় আবার সেই মহিলাটাকে তিনি দেখেন বাচ্চা কোলে নেওয়া সহ। এবারও ঠিক আগের মতো মুচকি হাসি দেয় এবং হুজুর ততটা গুরুত্ব না দিয়ে এবার তিনি বাসা থেকে বেরোয়। সিনি বাপু হুজুরকে উদ্দেশ্য করে বলে, হুজুর আমি পরিচয় দেও না, দিয়ে বলতেছে যে আমাদের যে সন্তান রিয়াদ, ওর শারীরিক অবস্থা ভালো না, আপনি যদি বাসায় আসতেন তাহলে খুব ভালো হতো। তো হুজুর উনি বলে যে ঠিক আছে, আমি নামাজ পড়ে মাগরিব নামাজ পড়ে আমি আসবো, দেখি কি সমস্যা। তারপর তিনি মাগরিব নামাজ পড়ে যান। যাওয়ার পর তিনি নিবাবুকে বলতেছে যে দেখেন, আমি কিন্তু আগেই বলছিলাম যে তোমার সাথে সমস্যা আছে, তো এখন দেখি কি হয় না হয়। তো আবার মাহফুজ সাহেব সেই মুহূর্তে আসে এবং হুজুরকে বলে যে আপনি কি বলতে চান, আমার ছেলেকে কি জিনে আসর করছে? তখন নিবাবু বলতেছে আচ্ছা তুমি একটু থামো, আগে বুঝি হুজুর কি বলে। তো হুজুর বলতেছে যে আসলে সমস্যাটাকে আগে বলেন। তখন নিবাবু বলে যে রিয়াদের বেশ কয়েকদিন ধরে এরকম শরীর কাঁপুনিদের জ্বর আসে এবং আমরা কয়েকটা ডাক্তার দেখাইছি বিগত এরকম 1 মাসের মতো, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তো এখন হুজুর আপনি একটু ঝাড়ফুঁক দেন, কারণ আমাদের এরকম এক মুরব্বী আছে, ও আমার ছেলেকে দেখেই সে মুরব্বী বলছে যে ওকে নাকি জিনে আসর করছে। তো মাহফুজ সাহেব তো আবার সেই হুজুরের উদ্দেশ্যে এবং নিবাবুর উদ্দেশ্যে বলছে তোমরা এগুলো ছাড়াও, এগুলো দিয়ে বাদ দাও, দরকার হলে আমি আমার ছেলেকে বিদেশে নিয়ে যাবো, তাকে আমি সুস্থ করে তুলবো। কিন্তু মাহফুজ সাহেবের এরকম আচরণ সেই হুজুরের ভালো লাগছিল না। তখন নিপাপু তিনি তার হাজবেন্ডকে একটু ঝাড়ি দিয়ে বলছে দেখো আগে দেখি কি হয়, সমস্যার সমাধান হয় নাকি দেখি। তখন সেই ছেলেটাকে ডাকা হয়, মানে রিয়াদকে ডাকা হয়। তো রিয়াদ নাকি তখন খুব কম কথা বলতো, অসুস্থ থাকে তো কম কথা বলতো। তো হুজুর বলতেছে যে বাবা তুমি মানে ওই সেই রিয়াদকে উদ্দেশ্য করে বলছে তুমি কি এরকম কিছু দেখতে পাও, বা কেউ কি তোমাকে এরকম এসে ভয় দেখায়? তখন রিয়াদ সে বলছে যে আমি আমার দাদুকে দেখতে পাই, আমার দাদু আমাকে সবসময় ডাকে, আমাকে খেলনা নিয়ে আমার সাথে খেলতে আসে। তখন আরো কিছু প্রশ্ন করে সেই তসলিম সাহেব
তখন সেই রিয়াদ বলছে যে দাদু যখন আসে তখন উনি কালো পাঞ্জাবি, কালো পাজামা পরা থাকে, কালো টুপি পরা থাকে, আর ওনার হাসিটা জানি কেমন বাজে। এই কথাগুলো শুনে হুজুরের কিছুটা সন্দেহ, এবং হুজুর বলে যে নিবাপুকে কাছে এক কাজ করেন, আপনার হাজবেন্ড যদি এরকম রাজি হয় তাহলে আমি আবার আগামীকাল আসবো, দেখি এটার একটু খবর নিতে হবে, এবং আপনার ছেলেকে একটু খেয়াল রাখবেন যে ও আসলে এই দাদু যে বলতেছে এটা ওনাকে আবার দেখে নাকি। আর জিজ্ঞেস করে দাদু কোথায়, তখন মাহফুজ সাহেব তিনি সাথেই ছিল, তিনি বলতেছে যে আসলে আমার বাবা তো অনেক আগে মারা গিয়েছে, এখন ও এটা কিভাবে দেখে এটা বুঝলাম না। মানে মাহফুজ সাহেব আস্তে আস্তে নরম হচ্ছিল আর। তো এরপর হুজুর সেদিনের মতো চলে যায়। পরের দিন ওনাদের বাসার সম্মতিতেই পরে হুজুর আবার আসে, এশার নামাজের পর পরের দিনে আসে। আসার পর আবার ছেলেটাকে ডাকা হয়। এবার সেই রিয়াদকে ডাকার আগেই নিপা আপু তিনি কান্না করে বলছে যে হুজুর আজকে আমি রান্না করছিলাম, তখন আমার ছেলে রুমে বসে টিভি দেখছিল, কিন্তু শরীরটাতে কিন্তু এরকম কাহিল মানে জ্বর এখনো আছে। হঠাৎ করে ও কেঁদে ওঠে এবং সঙ্গে সঙ্গে আমাকে ডাকে। যখন আমি যাই গিয়ে দেখি যে আমার ছেলের হাত পুরা কাঁপছিল। তখন আমি বললাম যে কি হয়েছে, তখন সে বলে যে আম্মু দাদু আসছিল, আমার হাতটা ধরে টান দিছে। নিপাপু তখন হুজুরকে দেখায় যে দেখেন আমার ছেলের হাতে 5 আঙ্গুলের ছাপ, এটা কে দিল। এটা হুজুরের বেশ সন্দেহ লাগে এবং তিনি দেখছে যে আসলে হাতটা লাল হয়ে আছে, এবং তিনি ভাবে যে তখন সেই মুহূর্তে ওনার সাথে থাকা সেই বন্ধু জিনকে ডাকবে, কিন্তু সেই জিন আসছিল না। হুজুর নিজে শরীরটা ঝাড়ফুঁক দিয়ে শরীর বন্ধ করে এবং বুঝে গিয়েছে যে বন্ধু জিন কোনো একটা সমস্যার কারণে এই বাসায় হয়তো আসবে না, হয়তো এই বাসাটা অপবিত্র বা কোনো একটা সমস্যা হতেই পারে এখানে। তারপর হুজুর নিজেও আবার শরীর বন্ধ করার পর সেই রিয়াদকে তাকে একটু ঝাড়ফুঁক দেয়। তো ঝাড়ফুঁক দিয়ে দেওয়ার পরে তিনি সেদিনের মতো চলে যায় এবং বলতেছে আচ্ছা আপনি দেখেন 2-1 দিন আসলে ওর কোনো সমস্যা হয় নাকি, কারণ ওকে আমি ঝাড়ফুঁক দিছি আর একটা পানি পরাতে নিয়ে দিয়েছেন, বলছে এটা বাসা পানিটা ছিটাবেন, দেখবেন আসলে সমস্যার সমাধান হয় নাকি। তো এরকম 3-4 দিন আর কোনো সমস্যা হয় না ওই রিয়াদের। ঠিক 5 দিনের মাথায় এবার মাহফুজ সাহেব তিনি হুজুরের কাছে আসেন মসজিদে এবং খুব কান্নাকাটি করে বলেন যে আপনি আমার বাসায় আসেন, আমার ছেলেটা মানে মারাই যাবে, আসেন। তখন সেই হুজুর তিনি আবার সেই বাসায় যায় এবং যাওয়ার পর তিনি বোতলে মানে তিনি এর বোতলে পানি নিয়ে যান এবং সেখানে পানি পড়ার মানে পানি সে পানিতে তিনি সূরা পড়ে পুরোটা বাসায় পানি ছিটাতে থাকেন এবং তিনি বাসাটাকে পবিত্র করার চেষ্টা করেন, এবং তিনি চাচ্ছিলেন যে তার জিন এখানে আসুক। এরপর সেই হুজুর সেখানেই এশার নামাজ পড়েন, তিনি সেদিন আর মসজিদে নামাজ পড়েন, এশার নামাজ সেখানেই পড়েন এবং পড়ার পর তারপর ওনার বন্ধুজিনকে ডাকা হয়, বন্ধুজিন আসেন। বন্ধুজিন আসার পর সেই হুজুরকে বলছে যে দেখুন আপনি যে এখানে বাসায় আসছেন এটা তো নতুন বাসা, ওনার বাসা নতুন করেছে, কিন্তু এই বাসাটা একটা কবরের উপর করা হয়েছে, একটা বাচ্চার কবর। আর সেই বাচ্চার কবর এখানে থাকার কারণে এখানে এরকম সমস্যা হচ্ছে, এবং তার পাশাপাশি এখানে বেশ ঝোপঝাড় ছিল এবং সেই ঝোপঝাড়ে বেশ কয়েকটা জিন ছিল যেগুলা বদ জিন ছিল, মানুষের ক্ষতি করতে যেত। আর সমস্যাটার একটা পুরানো ইতিহাস আছে। তখন সেই হুজুরকে উদ্দেশ্য করে সেই বন্ধুজিন বলছে সমস্যাটা হচ্ছে যে এই যে দেখতেছেন মাহফুজ সাহেব উনি তো এখানে আছে অনেক বছর ধরে এই এলাকায়, তো এখানে তো উনি নতুন বাসা করেছে, এটা ওনাদের পৈতৃক সম্পত্তি ছিল। তো ওনার আপন ছোট ভাই যে আছে টিটু, সে করেছে কি এই জায়গাটা নিতে চেয়েছিল, যেহেতু ওনাদের অনেক জায়গা ভাগ বাটোয়ারা হয়েছে, এই জায়গাটা নিতে চেয়েছিল, কিন্তু মাহফুজ সাহেব কোনোভাবে এটা দিতে যাচ্ছিল না, কারণ ওনার অফিস থেকে এই জায়গাটা কাছে ছিল এবং উনি চিন্তা করেছে যে এখানে বাসা করলে হয়তো ওনার অফিসে যাতায়াতের সুবিধা হবে এবং অনেক যে ব্যবসা আছে সেটাও ওনার বাড়ির আশেপাশের জন্য এই জায়গাটা উনি নিজে থেকে নির্ধারণ করেছিল। কিন্তু এটা নিয়ে ওনার ছোট ভাইয়ের সাথে বেশ কথা কাটাকাটি হয়, কারণ জায়গাটার দাম অনেক বেশি। ওনার ছোট ভাই চেয়েছিল এই জায়গাটাতে উনি অন্য কিছু করবেন। তো সেখান থেকেই ওনার ছোট ভাই এই যে ঝোপঝাড়ে যে জিনগুলো আছে কোনো একটা মাধ্যমে তিনি এক পুরোহিতের সন্ধান পান এবং সেই যে সন্ধানের মাধ্যমে এবং এই এলাকায় যে এই জায়গাটা যে জিন আছে সেই জিনের মাধ্যমে পুরোটা পরিবারকে এরকম ব্ল্যাক ম্যাজিকের মধ্যে উনি ফালাই দিয়েছে এবং একটা একটা করে এই পরিবারের 3টা সদস্য আছে ওদের সবাইকে শেষ করবে। প্রথমে বাচ্চাটাকে শেষ করবে, তারপর মাহফুজ সাহেব এবং ওনার স্ত্রীকে শেষ করবে। মানে এই কথাগুলো তখন সেই বন্ধুজিন বলে সেই তসলিম সাহেবকে। এই যে কথাগুলো হয় তখন নাকি আশেপাশে কেউ কিছু শুনছিল না, তসলিম সাহেব এবং সেই বন্ধুজিনের মধ্যে কথা নাকি হচ্ছিল।
বন্ধুজিন এটাও বলে যে ঝোপঝাড়ের জিনগুলাই হচ্ছে আসল, মানে ওই এই জিনগুলো আসল এই কাজগুলা করছে। ওদেরকে শেষ করতে পারলে বা বোতলবন্দি হোক বা এখান থেকে তাড়াতে পারলেই আসলে পরিবার শান্তিতে থাকতে পারবে। তারপর তসলিম সাহেব সেদিনের মতো ওনার সাথে কথা বলে চলে আসেন, সেই মাহফুজা এবং ইনিবা আপুর সাথে কথা বলে চলে আসেন। তিনি আবার তার মসজিদে আসার পর বন্ধুজিনকে ডাকে এবং বন্ধুজিনকে বলছে যে আচ্ছা এটা কিভাবে কি সম্ভব হয়, এই টিটু সাহেব যে ওনার ছোট ভাই এইখানে যে জিনগুলো থাকে এটা জানলো কি হবে? তখন বন্ধুজিন আবারও সেই কথাটা খুলে বলে। তখন তিনি বিস্তারিত বলে সেই বন্ধুজিন যে দেখুন, টিটুর যে ছিল ওনার আগেই উদ্দেশ্য ছিল যে এখানে এই পরিবারকে ব্ল্যাক ম্যাজিক করবে, যেহেতু সে জায়গাটা পায় নাই। এর জন্য তিনি একটা এরকম এক পুরোহিতের কাছে যান এবং পুরোহিত ওনাকে কিছু রিচুয়াল দেয় এবং বলে জায়গাটার ঠিকানা নেয় এবং নেওয়ার পর পুরোহিত জানতে পারে যে এখানে বেশ কয়েকটা জিনের বসবাস আছে এবং সেই জিনগুলাকে দিয়ে তিনি চেয়েছে জায়গাটা মানে ওই সেই পরিবারকে বশ করানোর জন্য। এবং যে ঝোপঝাড়গুলা কাটা হয়েছে সেখানে কাটার কারণেও কিন্তু সেই জিনগুলো এখানে থাকতে পারে না। জিনদের একটা ক্ষোভ ছিল। তারপর যেভাবেই হোক বন্ধুজিন দিকে এগুলো শোনার পর তখন সমাধান জানতে চায় সেই তসলিম সাহেব। তো সেই বন্ধুজিন বলে সমাধান একটাই আছে যে আপনি সেই জিনগুলাকে ডাকবেন, ডাকার পর থেকে বুঝাবেন এবং যে টিটু সাহেব এই কাজগুলা করেছে সেই টিটু সাহেবকেও বুঝাতে হবে। তারপর দেখবেন হয়তো বা এটা সমাধান হলেও হতে পারে। তারপর কয়েকদিন যাওয়ার পর যখন দেখছে যে না সেই বাসার থেকে এরকম কোনো ফোন আসছে না বা যোগাযোগ করতে কেউ আসছে না, তো তসলিম সাহেব কয়েকদিন পর আবার সেই মাহফুজ সাহেবের সন্ধান পান। মাহফুজ সাহেব আবার আসে এবং বলছে যে না ওনার ছেলে 3 দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছে এবং এবার যখন তসলিম সাহেব যায় দেখে যে বাচ্চাটাকে পুরো শুকায় গেছে। তার মানে ওজুরে কথা হচ্ছে যে বাচ্চার ওজন যদি থাকতো এবার আসর বসাতে হবে এবং জিন আনতে হবে এবং সেই বাসায় তিনি তখন আসর বসায় এবং তিনি পরিবারের 3 জন সদস্যকে সামনে রাখেন। তো হুজুর ঠিক করে যে ওনার মসজিদ থেকে একটা মাদ্রাসার ছাত্র নিয়ে যাবে যার উপর এই জিনগুলাকে ভর করাবে এবং হুজুর নাকি সেই অনুযায়ী মাদ্রাসার ছাত্র নিয়ে যায় এবং তার উপর জিন ভর করায়। তো সেখানে তো বেশ কয়েকটা জিন ছিল, তার মধ্যে মধ্যবয়স্ক একটা মহিলা জিন ছিল, তাকে এরকম নিয়ে আসা হয়। তো সেই মহিলার জিনটাই বলে যে দেখুন, হুজুরকে বলে যে দেখুন আপনি যে এই বাড়ির আশেপাশে যখন আসতেন তখন কিন্তু একটা বয়স্ক মহিলা দেখতে পেতেন, সেটাই কিন্তু আমি ছিলাম বা আমি রূপ নিয়ে আসতাম। আর এখানে যে একটা আপনাদের তো 2টা ভুল করছেন, একটা হচ্ছে আমরা এখানে থাকি আমাদের বসবাসের জায়গা, এখানে আপনারা গাছপালা কাটছেন, আরেকটা হচ্ছে এখানে একটা বাচ্চার কবর আছে, এখানে একটা তাবিজ পোতা হয়েছে এবং সেই তাবিজ পুঁতছে ওই টিটু সাহেবের কথা বলে, যেটা হচ্ছে মাহমুদ সাহেবের ভাই। তো বলতেছে আপনাদের এই যে বাড়িটা এখানে যে কবরটা এখানে আগে তাবিজটা উঠান এবং আমাদেরকে এক পুরোহিত উনি এরকম পাঠাইছে, এই কারণে আসলে আমরা এখানে আসছি। যাই হোক, তারপরে সেই জিনের সেই কথা শোনার পরে তখন বলছে আপনার যাবেন কিভাবে, তসলিম সাহেব জিজ্ঞেস করে। তো সেই মহিলা জিন বলতেছে যে আমরা এরকম 9 জন আছি, আমরা চলে যাব। সে যদি এই তাবিজটা বলে যে নিজ বাড়িটা আগে ভাঙার পর নিচে একটা তাবিজ পাবেন কবর এখানে, সেই তাবিজটা যদি পোড়ায় ফেলতে পারেন তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারবো এবং আমরা কোনো ক্ষতি করবো না। আর আমাদের উদ্দেশ্য না যেখানে ক্ষতি করা, আমাদেরকে এখানে আনা হয়েছে রিচুয়ালের মাধ্যমে। তখন সেই হুজুর তিনি মাহফুজ সাহেবকে পুরোটা ঘটনা খুলে বলে, মাহফুজ সাহেব তো নিজে শুনেছে যে কি হয়েছে। তো তারপর তিনি তার এখন যেহেতু প্রমাণ নাই জন্য তিনি তার ছোট ভাইকে কিছু বলতেও পারছে না। তারপর যেটা হয় যে হুজুর যেটুকু বলে জাবের ভাইকে যে তারপর তিনি সেখানে এটা মানে এই সমস্যাটার সমাধান তিনি বলেই দেন। প্রায় 1 মাস পর সেই বাসাটা 1 মাসের মধ্যেই মনে হয় সেই বাসাটা ভেঙে ফেলা হয় এবং সেই তাবিজটা ঠিকই পাওয়া যায় এবং হুজুর কাছে নিয়ে আসা হয়। হুজুর সেটা পুড়িয়ে ফেলে এবং পুড়িয়ে ফেলার পর তারপর নাকি বাচ্চাটা আস্তে আস্তে সুস্থ হয় সেই রিয়াদ এবং সে নাকি তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। হুজুরের পরবর্তীতে এটুকুই তিনি শুনেছিলেন এবং আর কোনো সমস্যা সেই বাসায় হয়নি। সেটা তিনি একটা এক্সপিরিয়েন্স আর কি, এটা সে জাবের ভাইকে শেয়ার করলেন, এই কাজটা তিনি করেছিলেন এবং যতটুকু তিনি জানেন যে পরের সেই টিটু যে ছিল তার সাথে তার ভাই মাহফুজ সাহেবের আর কোনো সম্পর্ক থাকে না, এটা ওনাদের সাথে আর কোনো যোগাযোগ হয় না, এতটুকুই হুজুর বলেছে। এবং সেই জিন নাকি যারা ছিল তারা নাকি সেখান থেকে চলে গেছিল এবং হুজুর সেক্ষেত্রে কিছুটা রিচুয়াল করেছিল, এটা তিনি বিস্তারিত বলেননি, এটা ওনার বলার মানা ছিল দেখে তিনি বিস্তারিত বলেননি। তো এটা একটা ঘটনা আমি শেয়ার করে ফেললাম আজকে।